এই ম্যাথটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আজকে নতুন টপিক শুরু করি। আচ্ছা, কেউ কি করছো, চ্যাপ্টার 9টা কি শেষ করছো? কয়েকজন করছো আমাকে দেখাইছো। আচ্ছা, রবিবারে আমি ওইটা দুই একটা অঙ্ক হয়তো আটকাবে, রবিবারে আমি একবারে প্রবলেম গুলো দেখাই, সবাই করে নি, ঠিক আছে? একজন তোমাকে পাঠাই দিছো, ওটা আমি চেক করে দেখবো না। তাহলে মুছে দিলাম কিন্তু এটা। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে, ও সরি, একটা জিনিস একটু আমি বলতে ভুলে গেছি। কালকে একটা সূত্র দেখানোর কথা খেয়াল ছিল না? এটা একটু দয়া করে মাথায় রাখবে, এটা গতকাল আমি বলতে ভুলে গেছিলাম। অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারের ক্ষেত্রে কে এ ইন্টু কে বি সমান 10⁻⁻14। এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? এই সূত্রটা আমার গতকাল লিখতে মনে ছিল না, যে অনুবন্ধী অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে তোমার কে ইন্টু কে বি সমান 10⁻⁻14। কিভাবে দেখো? দাদা লাইটটা না দিলেই ভালো হয়, লাইটে ফোকাস দিচ্ছে। ভাই ওকে, যেভাবে সুবিধা। আচ্ছা, আশা করি অনুবন্ধী অ্যাসিড ক্ষার জিনিসটা সবার মনে আছে। তাও আমি আরেকবার তোমাদের মনে করাই দিই। এটা তো একটা অ্যাসিড, কি করে বুঝলাম দেখো, বাম সাইডে যেটা HCl, ডান সাইডে সেটা হয়ে গেছে Cl-। তার মানে HCl প্রোটন ত্যাগ করে Cl- হয়েছে। অ্যাসিড ক্ষার বোঝার সবচেয়ে সহজ নিয়ম ব্রুনস্টেড-লাউরি মতবাদ যেটা বলে, যে প্রোটন ত্যাগ করবে সে অ্যাসিড, যে প্রোটন গ্রহণ করবে সে ক্ষার। HCl যদি প্রোটন ত্যাগ করে যে যৌগটা পরিণত হচ্ছে সেটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। তার মানে এই HCl আর এই Cl- এরা একজোড়া অনুবন্ধী, এরা একজোড়া অনুবন্ধী অ্যাসিড ক্ষার। একই রকম ভাবে এই যে প্রোটনটা ত্যাগ করছে সেটা গ্রহণ করছে কে? পানি। তাহলে পানি সেই হিসাবে আমার একটা ক্ষার। তাহলে পানি প্রোটন গ্রহণ করার পরে যেটা হবে সেটা ডেফিনেটলি একটা অ্যাসিড। এই হচ্ছে আমার আরেক জোড়া অনুবন্ধী। তুমি যখনই কোনো বিক্রিয়া লিখবা না কেন, তুমি যখনই কোনো বিক্রিয়া দেখো, সেই বিক্রিয়াতে অবশ্যই অবশ্যই এক জোড়া অ্যাসিড ক্ষার অলওয়েজ থাকবে, বা অলওয়েজ এক জোড়া অ্যাসিড ক্ষার পাবা, ঠিক আছে? মানে সরি, মানে এক জোড়া, মানে দুই জোড়া অনুবন্ধী পাবা, যেটা আমি মেইনলি বলতে। HCl আর Cl- এক জোড়া অনুবন্ধী, H2 আর H3O প্লাস আরেক জোড়া অনুবন্ধী। আর যে কোনো অনুবন্ধী অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে কে আর কেপি কি জিনিস আগের দিন তো পড়ছো, এদের গুণফল 10⁻⁻14 হবে। যদি কেউ প্রুফ করতে চাও, প্রুফটা সিম্পল, ঠিক আছে? ওই আমাদের যে কোনো একটা বিক্রিয়া নিয়ে নরমাল কেসের ফর্মুলা ফেলাইলে প্রুফ হয়ে যায়। যদি কারো ইন্টারেস্ট থাকে আমাকে বলবো, আমি কোনো একটা সময় দেখাই দিব, আজকে আর ইচ্ছা নেই। তাহলে নিচেরটা দরকার নেই, একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমার খালি উপরের সূত্রটা একটু মনে রাখলেই চলবে, এটা আমাদের মাঝে মধ্যে দরকার। তাহলে আজকে আমাদের মেইন টপিকে ঢুকি। এটা আমাদের যেটা নিয়ে আজকে মেইনলি আলোচনা করবো। রেকর্ডিং তো আমি করবো। কেউ একজন বাফার দ্রবণের সংজ্ঞা দেন। যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করা সত্ত্বেও দ্রবণের পিএইচ মানের পরিবর্তন পায় না, সেই দ্রবণকে বাফার দ্রবণ বলা হয়। মানে আচ্ছা, পিএইচটা যাতে চেঞ্জ না হয় সেরকম একটা প্রথম কোশ্চেন, পিএইচ কি চেঞ্জ হবে না নাকি খুব সামান্য হবে তোমার মতে? খুব সামান্য, মানে অনেক কম। নেগলিজিবল, তাই তো? অ্যাকুরেটলি তাই, থ্যাংক ইউ। সংজ্ঞাটা আশা করি আমরা সবাই জানি, যে বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যে যে দ্রবণে আমরা সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর ইনসিগনিফিকেন্ট চেঞ্জ, তেমন কোনো চেঞ্জ হবে না বলতেই চলে। কিন্তু এই
মানে একেবারে চেঞ্জ হবে না বা পিএইচ স্থির থাকবে এই কথাটা ম্যাথমেটিক্যালি ভুল আর মানে চেঞ্জটা খুব ইনসিগনিফিক্যান্ট, যেটা আমরা ধরতে হবে, না নিলেও আমাদের তেমন কোনো কিছু আসে যায় না। আর এই যে বাফার দ্রবণ, তার দ্রবণের যে পিএইচটা স্থির রাখতেছে, এই অ্যাবিলিটিটা, এই অ্যাকশনটা, এটাকে বাফার ক্রিয়া। ঠিক আছে, অনেক সময় বাফার দ্রবণ না বলে ওরা বাফার ক্রিয়া বলে। জাস্ট হচ্ছে তোমার একটা নাউন থেকে একটা অ্যাডজেক্টিভে যাওয়া লাগবে, সংজ্ঞাটা জাস্ট দ্রবণের ক্রিয়া করে দিবা, তাইলেই হবে। এখন আমরা আমাদের মেইন ইসে যাই, এটা খুব ধীরে সুস্থে আমাদের বোঝা লাগে। আমরা যে কোনো বাফার দ্রবণকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অম্লীয় বাফার, হচ্ছে ক্ষারীয় বাফার। অম্লীয় বাফারটা ক্ষেত্রে দুইটা জিনিস আমার লাগবে, একটা হচ্ছে দুর্বল একটা অ্যাসিড লাগবে, আর একটা হচ্ছে একটা তীব্র সল্ট, একটা তীব্র লবণ লাগবে। লবণটা কিভাবে আসবে পরে বলতেছি। ক্ষারের ক্ষেত্রে অ্যাসিডটা ক্ষার হয়ে যাবে, একটা দুর্বল ক্ষার লাগবে, তীব্র লবণ তীব্র লবণের মতো থাকে। ফর এক্সাম্পল, দুর্বল অ্যাসিডটা যদি আমি CH3COOH ধরি, তাহলে মনে মনে তোমরা এটাকে যে কোনো একটা তীব্র ক্ষার দিয়ে বিক্রিয়া করো। ক্ষারটা NaOH হইতে পারে, KOH হইতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, তোমার জানা পরিচিত কোন একটা তীব্র ক্ষার দিয়ে বিক্রিয়া করো। কথার কথা আমি NaOH দিয়ে বিক্রিয়া করাই, তাহলে তুমি যে লবণটা পাচ্ছ সেই লবণটা হচ্ছে আমার তীব্র লবণ হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ সোজা বাংলা এক ওয়ার্ড, বাফার দ্রবণ অবশ্যই বাফার দ্রবণে কমন ইফেক্ট থাকতে হবে, মানে কমন আয়ন থাকতে হবে, ইফেক্টটা পরে হিসাব করবে। সো তুমি যে দুর্বল অ্যাসিড নিচ্ছ, সেই দুর্বল অ্যাসিডের একটা আয়ন অবশ্যই লবণে উপস্থিত থাকতে হবে। কমন আয়ন ছাড়া কোনো বাফার সচরাচর এক্সিস্ট করে না, যদিও দুই একটা উদাহরণ আছে কমন আয়ন ছাড়াও বাফার হয়েছে, বাট সেটা আলাদা কেস, সেটা তোমাদের জানার দরকার নেই। তোমাদের আপাতত যেটা আমি বলতেছি সেটা হলো একটা বাফার দ্রবণ হচ্ছে, তাতে আমার অম্লীয় বাফারের ক্ষেত্রে আমরা বলতেছি একটা দুর্বল অ্যাসিড লাগবে, সেই দুর্বল অ্যাসিডটাকে তুমি মনে মনে একটা তীব্র ক্ষার দিয়ে বিক্রিয়া করবো, বিক্রিয়া করাইলে যে লবণটা পাও এই দুইটা মিলে হচ্ছে আমার একটা অম্লীয় বাফার। ক্ষারীয় বাফারটা কেমন হবে? একই রকম, খালি দুর্বল অ্যাসিডের জায়গায় তুমি মনে মনে একটা দুর্বল ক্ষার চিন্তা করো। তাহলে মনে করো দুর্বল ক্ষার আমি ধরলাম NH4OH, এটাকে আমি বিক্রিয়া করলাম HCl, তাহলে আমি লবণটা পাচ্ছি NH4Cl। তাহলে এটা হয়ে গেল আমার একটা ক্ষারীয় বাফার। তো মনে রাখার সবচেয়ে সহজ টেকনিক, যে বাফার সে উইক হবে। অম্লীয় বাফার হলে অ্যাসিড উইক হবে, ক্ষারীয় বাফার হলে বেস উইক হবে। অর্থাৎ যে বাফার সে উইক হবে, এটা জাস্ট হচ্ছে মাথায় রাখবা, যাতে আইডেন্টিফাই করতে একটু প্রবলেম হয়। মানে খুব বেশি টাফ না মনে রাখার, মানে এমন না যে মনে থাকবে না তা না, তাও কোনো কনফিউশন এড়ানোর জন্য সবচেয়ে সিম্পল সিস্টেম, যে বাফার সে দুর্বল, অম্লীয় বাফার অম্ল দুর্বল, ক্ষারীয় বাফার ক্ষার দুর্বল, এতটুকু হলেই কম। এটা দিয়ে আমরা ইজিলি যে কোনো বাফারকে আইডেন্টিফাই করতে পারতেছি। এখন আমাদের এখানে সব থেকে জরুরি যে জিনিসটা বোঝা লাগে সেটা হচ্ছে আমরা বাফার দ্রবণের সংজ্ঞায় যেটা বলতাম, যে এই দ্রবণে আমরা সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করি তাহলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। কেন হবে না, কি কারণে হবে না, বা কেন হচ্ছে না, এই জিনিসটা এখন ফাইন্ড আউট করতে হবে। এইটাই হচ্ছে মেইনলি আমাদের বাফারের মেইন কাজ। বুঝলাম, এখানে স্ক্রিনশটও রাখার মতো কিছু নাই, তাহলে একটি এক্সাম্পল মাথায় নিতে আশা করি থাকবে সবার। তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে, এটা থিওরি হইলেও মোস্ট ইম্পর্টেন্ট থিওরি, বাফারের ক্রিয়া কৌশল। আমরা অম্লীয় বাফারটা পড়বো, ক্ষারীয় বাফারটা আশা করি পড়া লাগবে।
শুধু অম্লীয় বাফারের ক্ষেত্রে আমরা ক্রিয়া কৌশল করি, ক্ষারীয় বাফার এক প্যাটার্নে লিখে দিবা। আর এ যাবৎকালে বোর্ডে বাফার আসছে ধরো প্রায় 18 থেকে 19 বার, তার মধ্যে একবারই মাত্র ক্ষারীয় বাফার আসছে যদ্দূর মনে করে ঢাকা বোর্ড 2017-তে। এছাড়া বাকি 16 বা 17 বার অম্লীয় বাফারই আসছে। তো যেটা সবচেয়ে বেশি আছে সেটাতেই বেশি ফোকাস হয়। আচ্ছা, এটা আন্ডারলাইন করবো না, এটা এইভাবেই থাকে। দেখো সবাই, সংজ্ঞা তো শুরুতেই আমরা একবার বলে নিয়েছিলাম। আমাদের সংজ্ঞাটা কি ছিল? যে দ্রবণে সামান্য পরিমাণ এইচ প্লাস বা ওএইচ মাইনাস যোগ করলে, সোজা বাংলা অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাকে যে কোনো একটা বাফারের যদি আমরা মেকানিজম ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাকে দুইটা জিনিস প্রুফ করতে হবে বা ব্যাখ্যা করতে হবে, যাই বলো। প্রথমে ব্যাখ্যা করতে হবে সামান্য পরিমাণ এইচ প্লাস যোগ করলে কেন পিএইচ চেঞ্জ হচ্ছে না। দ্বিতীয় দফা আমরা ব্যাখ্যা করব যদি সামান্য পরিমাণ ওএইচ মাইনাস যোগ করা হয় তাহলে কেন পিএইচ চেঞ্জ হচ্ছে। এই দুইটা জিনিস যদি আমি ঠিকঠাক ব্যাখ্যা করতে পারি তাহলে হচ্ছে সেটা আমার বাফারের ক্রিয়া কৌশল হবে। এই হচ্ছে আমাদের বাফারের ক্রিয়া কৌশল, কিভাবে ব্যাখ্যা করবো সেটা। এখন আসো পিএইচ কেন চেঞ্জ হচ্ছে না তার মেইন ব্যাখ্যাটা কি। স্ক্রিনে কত দূর আসবে? ধরো এই আমার একটা পাত্র আসছে, ধরো এই আমার একটা পাত্র, এখানে একটা বাফার, মানে অম্লীয় বাফারের উদাহরণটা কি দিছিলাম আশা করি তোমাদের মনে আছে। ধরো আমরা অম্লীয় বাফারের উদাহরণ দিছিলাম CH3COOH প্লাস CH3COONA। এই দুইটার মিলিত মিশ্রণ ছিল আমার একটা অম্লীয় বাফার। তাহলে একটু চিন্তা করো, এই CH3COOH, আমার আঙ্গুলটা নোটিস করো, এইটা যদি আয়নিত হইতো তাহলে আমি কি পাইতাম? এটা একটু বড় করে দিই। তাহলে আমি CH3COO মাইনাস পাইতাম আর একটা H প্লাস পাইতাম। এক, এটা হচ্ছে আমার অ্যাসিড ভেঙে পাচ্ছি। দুই, এর সাথে আমার একটা লবণ আছে CH3COON। এই CH3COON যদি আয়নিত হয় তাহলে আমি কি পাবো? প্রথমত ঋণাত্মক আয়নটা সেম থাকবে, ঋণাত্মক আয়ন একই পাবো। আর ধনাত্মক আয়ন হিসেবে আমি সোডিয়াম প্লাস কে পাবো। তাহলে আমি যদি এই উদাহরণটা থেকে আমি যদি একটা মিশ্রণ চিন্তা করি, তাহলে ফার্স্টে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমার একটা মিশ্রণ যেটা একটা অম্লীয় বাফার, সেখানে আমার একটা নেগেটিভ আয়ন এবং দুইটা পজিটিভ আয়ন আছে। আপাতত আমাদের এতটুকু অর্জনই যথেষ্ট, তাই তো? এবার আমরা আমাদের ফোকাসে ব্যাক করি। আমাদের কোশ্চেনটা ছিল এরকম, যদি সামান্য পরিমাণে H প্লাস যোগ করা হয় তাহলে কি হবে। তুমি নরমালি নিজে নিজেই চিন্তা করো, এই হচ্ছে আমার একটা পাত্র, এই পাত্রে যদি আমি এখন H প্লাস যোগ করি, এই পাত্রে যদি আমি এখন H প্লাস যোগ করি, এই পাত্রে ওয়ান এন্ড অনলি নেগেটিভ আয়ন আছে CH3COO মাইনাস। তাহলে এই H প্লাস এই CH3COO মাইনাস ব্যতীত পৃথিবীর অন্য কারোর সাথে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, হবেও না। এটা বাই ডিফল্ট আমরা বুঝে নিতে পারি। যদি আমি সামান্য পরিমাণে H প্লাস যোগ করা হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দ্রবণে বিদ্যমান CH3COO মাইনাস, স্ক্রিনটা একটু লাফাবে, একটু ওয়েট কর। দ্রবণে বিদ্যমান, আমি পুরোটা লিখে নিই তারপর স্টেবল হোক, তারপর স্ক্রিনের দিকে দরকার হয় দেখো। সাথে যুক্ত হয়ে CH3COOH উৎপন্ন করে যা আর পুনরায় বিয়োজিত হয়। আমরা আধা পৃষ্ঠা, 15 পৃষ্ঠা বা যতটুকু লাইনে লিখি না কেন, এটার বেসিক ব্যাখ্যা হচ্ছে এতটুকু। অর্থাৎ অম্লীয় বাফারের ক্ষেত্রে H প্লাস যোগ করলে তার পিএইচ যে স্থির থাকে, তার মেইন রিজন হচ্ছে এইটা। এখন কেউ একজন তোমাদের মধ্যে এই যে লাইনটা লিখছি, এটার সাথে কমন আয়ন ইফেক্টের কি সম্পর্ক, বা কমন আয়ন ইফেক্ট এই লাইনটা কিভাবে এক্সপ্লেইন করা যায়, কেউ একজন বলতে পারবা? কমন আয়ন ইফেক্ট আগে আমরা পড়াইছি, মোটামুটি বেশ কিছু বাস্তব এক্সাম্পলও দেখছিলাম। আর বাফার তো তোমাদের ডেফিনিটলি অবশ্যই সবারই পড়া।
সো কারো না কারো কেউ না কেউ একজন একটা অ্যান্সার দাও। CH3 COOH কমন আয়নের কারণে বিয়োজন মাত্রাকে কমায় দিচ্ছে, মানে অধক্ষিপ্ত করতেছে। কে কমাই দিচ্ছে সেটা বলুন। CH3 COO মাইনাস। CH3 COO মাইনাস CH3 COOH এর বিয়োজন মাত্রাকে কমাই দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে ফাইন, থ্যাংক ইউ। সিম্পল একটা জিনিস বুঝছো, খেয়াল করো। এবার আসো আমরা, এই হচ্ছে আমাদের বেসিক লাইন। শোনো, তোমরা আধা পৃষ্ঠা লেখো, 1.5 পৃষ্ঠা লেখো, 2 পৃষ্ঠা লেখো, সে তোমাদের ব্যাপার, যা খুশি তাই লেখো, আমার কোনো আপত্তি নেই। এইটুক লাইন একেবারে শুরুতে, মানে স্টার্টটা ঠিক এইভাবে করবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যারদের ব্যাখ্যা করার টাইম থাকে না, কোনো স্যার পড়েও না, এটা বাস্তবতা। সো ইনিশিয়ালাইজেশনটা যদি ঠিক থাকে, প্রথম লাইন যদি ঠিক থাকে, বাকিটুকু আর কারো পড়ার দরকার হয় না। বাকিটুকু হচ্ছে অ্যাজ ইউজুয়াল কিছু বাংলা কথা লিখলে আমাদের অটোমেটিক্যালি ফুল মার্কস চলে আসতেছে। সো এই কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের জাস্ট এই লাইনটা স্টার্টটা অলওয়েজ এইটুকু দিয়ে করবা, তারপরে আর 2-4 লাইন আমি ব্যাখ্যা দিয়ে দিলে আমার পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আসো আমরা প্র্যাকটিক্যাল ব্যাখ্যায় আসি, মানে কমন আইন ইফেক্টের ব্যাখ্যায় আসি। প্রথম কথা, খালি চোখে দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে কমন আইন ইফেক্ট বিদ্যমান, সো এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন। সেকেন্ড ব্যাপার, খেয়াল করো, এইটা আমার একটা তীব্র লবণ, আমার আঙ্গুলটা নোটিস করো, এইটা আমার একটা তীব্র লবণ। সো তুমি যদি এটা 100টা মলিকুল নাও, কথার কথা, তুমি যদি এটা 100টা মলিকুল নাও, তাহলে তুমি 100টা আয়নই ধরে নিতে পারো 100টা আয়নই বিয়োজিত হবে। সো তুমি যদি CH3 COON এর 100টা অণু নাও, CH3 COO মাইনাস পাচ্ছ 100টা, Na প্লাস পাচ্ছ 100টা। আশা করি এই কথাটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এখন তুমি CH3 COOH এর 100টা মলিকুল, কথার কথা নরমালি ধরো, কথার কথা CH3 COOH এর বিয়োজন মাত্রা হচ্ছে 5%, কিন্তু এটা নরমালি আমরা কি দেখছিলাম কমন আয়ন ইফেক্টের কারণে, যে নরমাল যে বিয়োজন মাত্রা বা তোমার থাকে দ্রাব্যতার বেলায়, যেটা আমরা দেখছিলাম নরমালি যে দ্রাব্যতা থাকতো কমন আয়ন ইফেক্টের ফলে, সেটা 1000 গুণ বা 100 গুণ বা 1000 টাইমস, 10,000 টাইমস এই পরিমাণে কমে আসতো। আমি এখানে এত কমাইতে চাচ্ছি না, মনে করো নরমালি বিয়োজন মাত্রা ছিল 5%, CH3 COOH এর উপস্থিতিতে বিয়োজন মাত্রা কমে হয়ে গেল 1%। তার মানে বিয়োজন মাত্রা যদি 1% হয়, তাহলে তুমি প্রোটন পাবা একটা, আর CH3 COO মাইনাস পাবা একটা, কথার কথা বলতেছি। তাহলে এই দুইটাকে তুমি যখন একটা পাত্রে মিশাইলা, তাহলে ফাইনালি আমার এরকম একটা সিচুয়েশন দাঁড়ায়। আর কেউ একজন আমাকে বলো তো, এই পাত্রে এখন যেটুকু আমি আঁকছি, আঁকা যা আছে, এর বাইরে এই পাত্রে কি আর কিছু আছে? প্রোটনও এখন আমি যোগ করিনি, প্রোটন আমার আঙুলটা নোটিস করো, এই পাত্রে এখন যেটুকু আঁকা আছে, আঁকার বাইরে এই পাত্রে কি আর কোনো যৌগ বা আর কোনো দ্রবণ কি উপস্থিত আছে, বলতে পারবা? CH3 COOH এটা আছে, কয়টা আছে? জি ঠিক আছে, ওখানে 1% বিয়োজিত হয়েছে, সেটা আরো মানে 99% আছে। ভেরি গুড। পার্সেন্টেজ দরকার নেই, আমি তো 100টাই নিছি, তাই না, হিসাবে সুবিধার জন্য। তার মানে এই পাত্রে আমার 99টা অবিয়োজিত CH3 COOH আছে। এই পাত্র কমপ্লিট। এই হচ্ছে আমার একটা বাফার দ্রবণের প্র্যাকটিক্যাল কন্ডিশন। আমরা একটা মোটামুটি অ্যাজাম্পশন করে নিলাম, অ্যাজাম্পশন করে এই পাত্রে এখন আমার এই জাতীয় জিনিস এই এই পরিমাণে উপস্থিত আছে। একটু আঙুলটা নোটিস করো, এই পাত্রে যা আছে এইটুকু নাকি তোমাদের কোনো কনফিউশন আছে? আশা করতেছি নাই। জাস্ট আমি কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে ট্রাই করব। এখন আসো, তুমি একটা প্রোটন যোগ করো, ঠিক আছে? একটা প্রোটন যোগ করার পর একটা প্রোটন এই CH3 COO মাইনাস এর সাথে যুক্ত হয়ে নতুন একটা CH3 COOH উৎপন্ন করবে। আমার কোশ্চেনটা নোটিস করো, 100টা CH3 COOH 100টা লবণের সাথে মারামারি করে একটা প্রোটন বিমুক্ত করছে, তাহলে উৎপন্ন নতুন CH3 COOH, আমার নতুন করে CH3 COOH উৎপন্ন হয়েছে একটা। উৎপন্ন নতুন একটা CH3 COOH এর পক্ষে কি এই 100টা লবণ, দেখো 100টা ছিল, এখন 100টাই আছে বা আরো বাড়ছে। তো উৎপন্ন যে নতুন CH3 COOH, অর্থাৎ একটা যে উৎপন্ন হইলো, তার পক্ষে 100টার সাথে মারামারি করা কি আর সম্ভব? আবার আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা বুঝো।
শুরুতে দুইজনই 100-100 ছিল, এর 100টার সাথে মারামারি করে প্রথম দেশে দেখো একটা, এখন এর সংখ্যা বাড়ছে 101টা, মানে কথার কথা নতুন করে আবার একটা উৎপন্ন হয়েছে, 100টার সাথে মারামারি করে একটা, তাহলে একটা 100টার সাথে মারামারি করে আদৌ নতুন করে কোনো প্রোটন দেওয়ার ক্ষমতা রাখে কি? কমন আয়ন ইফেক্টের ভাষায় কোথাও হচ্ছে রাখে না, কিন্তু আমরা তো ওইটা ওইভাবে বলতে পারি না। আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে যখন তুমি বাফার দ্রবণে কোনো প্রোটন যোগ করা হয়, এবার আমার লাইনটা খেয়াল করো, যখন বাফার দ্রবণে সামান্য পরিমাণে প্রোটন যোগ করা হয় তার দ্রবণে বিদ্যমান, আচ্ছা এই সামান্য কথাটা কিন্তু মাথায় রাখবা, এটা যদি আমি বেশি যোগ করে ফেলি তাহলে আর লাভ নেই, তাহলে অটোমেটিক্যালি আমার পেজ চেঞ্জ হবে, ওটা হইতেই হবে। তো যেটা বলতেছি, যদি সামান্য পরিমাণের প্রোটন যোগ করা হয় তাহলে এক কথায় দ্রবণে বিদ্যমান ঋণাত্মক আয়নটা, কারণ সবসময় এটা CH3 COOH মাইনাস হবে তার কোনো গ্যারান্টি নেই, আয়ন উদাহরণের সাথে সাথে চেঞ্জ হবে, তাহলে সেটা দ্রবণে বিদ্যমান ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাসিড ফর্ম করবে, যার বিয়োজিত হবে। আরো সহজে যদি মনে রাখতে চাও, তাহলে আরো সিম্পলি মনে রাখতে চাইলে এইভাবে বলবা যে প্রোটন যোগ করার পর দ্রবণে বিদ্যমান ঋণাত্মক আয়নটা তাকে খেয়ে ফেলে, এক কথায় শেষ। যাদের মনে রাখা খুব বেশি কমপ্লিকেটেড লাগে বা যে কোনো ব্যাখ্যা পড়তে কষ্ট হয় তাদের জন্য আমি একটা সিম্পল কথা বলি, বাফার দ্রবণে যেটা হয়, তুমি যদি প্রোটন যোগ করো, প্রোটন যোগ করলে দ্রবণে বিদ্যমান ঋণাত্মক আয়নটা তাকে খেয়ে ফেলে, কাহিনী খতম, ঠিক আছে? ওকে, এবার আমি ব্যাখ্যাটা সুন্দর করে লিখে দিই। মাইক্রোফোনকে যেন অন করতে একটু কষ্ট করে অফ করে ফেলি। এক্স্যাক্টলি পরীক্ষার খাতে এইটুক ব্যাখ্যা লিখবা, এর সাথে দুই এক কথা নিজে লাগাইতে চাইলে লাগাও, কোনো সমস্যা নেই, না লাগালেও কোনো প্রবলেম নেই। এটা বোর্ডের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কারণে আমি পুরো ব্যাখ্যাটা নিজে লিখে দিই। একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও, বা চাইলে খাতা একবার লিখে ফেলতে পারো, তোমার যেটা চয়েস। খাতা একবার লিখলে অ্যাটলিস্ট একবার ভালো মতো পড়া হয়ে যায়। তাহলে একবার আমি খালি রিডিং পড়ি, কোনো লাইন বা কোনো ওয়ার্ডে কোনো তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাকে জাস্ট বলবা। যখন আমি সামান্য পরিমাণ H+ যোগ করতেছি, তার দ্রবণে বিদ্যমান ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হয়ে একটা অ্যাসিড ফর্ম করতেছে, ওই অ্যাসিডটা আর পুনরায় বিয়োজিত হবে না। কারণটা হচ্ছে সময়ায়ন প্রভাবের কারণে যে অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে সেটার বিয়োজন মাত্রা আরো হ্রাস পাবে, বিকজ এখানে আমার একটা তীব্র তড়িৎবিশ্লেষ্য লবণ অলরেডি সিস্টেমে উপস্থিত আছে। তীব্রতার প্রভাবে যে দুর্বল তার বিয়োজন মাত্রা আরো কমে যায়, এটাই আমরা সময়ায়ন প্রভাবে পড়ছি, নতুন কিছু না। ফলে যেহেতু এটা বিয়োজিত হচ্ছে না, ফলে এটা বিয়োজিত হয়ে নতুন কোনো প্রোটন তৈরি হচ্ছে না, ফলে যে প্রোটনটা আমি যোগ করছিলাম সেটা দেখো এ জাস্ট খেয়ে ফেলছে, ফলে সিস্টেমে প্রোটন যোগ করার কোনো ইম্প্যাক্ট পড়ে না, সো পিএইচ এর কোনো চেঞ্জ হবে না। এই ব্যাখ্যাটুকুর মধ্যে এতক্ষণ যা বললাম, সংখ্যা দেখালাম, ওগুলো তোমাদের মনে রাখার দরকার নেই, জাস্ট আর একটু ডিটেলস এ বোঝানোর জন্য। খালি আমাকে বলো এই ব্যাখ্যাটুকুর ভিতরে কোনো কোশ্চেন আছে কি, বা এই ব্যাখ্যাটুকুর কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স আরেকবার বলতে হবে। ওকে, নাই, থ্যাংক ইউ। তাহলে খেয়াল রাখো ব্যাখ্যাটা কিন্তু যেভাবে লিখছি এইটা হচ্ছে আমার জিস্ট ফর্ম, মানে জাস্ট পরীক্ষার খাতে এতটুকু লিখলে হবে। জিস্ট ফর্ম মানে হচ্ছে আমি যতগুলো বেসিক কথা পুরোটাই নিয়ে আসছি, যদি চাও এর সাথে আরো একটু ডিটেলসে লিখতে, তোমার যদি লিখতে সুবিধা হয় লিখতে পারো, কোনো প্রবলেম নাই। আর যাদের মানে মোটামুটি নোট করে পড়া স্বভাব তারা জাস্ট এতটুকু লিখলেই চলবে, এইটুকুর ব্যাখ্যা। ওকে, তাহলে আমাদের একটা জিনিস শেষ হইলো, বাফার দ্রবণে অল্প পরিমাণ H+ যোগ করলে কি হবে। তাহলে স্ক্রিনশট তো আগে আশা করি নেওয়া আছে, আমি মুছে ফেলতেছি। হ্যাঁ, তাহলে এবার আমার সেকেন্ড পার্ট,
বাফার দ্রবণে সামান্য পরিমাণ ওইস মাইনাস যোগ করলে কি হবে? আগে আমি ব্যাখ্যাটা লিখে নিই, এবার উল্টাটা করব, বুঝাবো পরে। একবার জাস্ট পড়ো। থাকুক বাইরে, সমস্যা নেই। আচ্ছা, ফার্স্ট জিনিসটা দেখো, আগের বাফার দ্রবণটা মানে সংখ্যায় যেমন ছিল আগে এখনো সেরকমই আছে, ঠিক আছে? এবার আমি এই যোগ না করে ওইস মাইনাস যোগ করলাম। ওইস মাইনাস যোগ হবে প্রোটনের সাথে। কেউ আমাকে বলতে পারবো ওইস মাইনাস কেন এন প্লাস এর সাথে যুক্ত হয় না, কেন প্রোটনের সাথেই যুক্ত হয়? কেউ সক্রিয়তা সিরিজের Na প্লাস হচ্ছে আপনার Very good. সক্রিয়। এক হচ্ছে এইচ প্লাস এর সাথে ওইচ মাইনাস এর এমনি ইন্টারঅ্যাকশন খুব বেশি। দ্বিতীয় কারণ হচ্ছে সক্রিয়তা সিরিজের কথাও যদি আমরা ভাবি তাও এইচ প্লাস আগে। ছোটখাটো জিনিস জাস্ট একটু নিজেদের মধ্যে ডিসকাস করলে অনেকগুলো কনফিউশন ক্রিয়েট হয়ে মানে ক্লিয়ার হয়ে যায়, বুঝছো? গেল একটা জিনিস। তাহলে আমি যখন ওইচ যোগ করতেছি ওইচ মাইনাস এইচ প্লাস এর সাথে যুক্ত হবে। যুক্ত হলে দেখো ওইচ মাইনাসটা এইচ প্লাস এর সাথে যুক্ত হলো, তাহলে তোমাদের পিএইচ চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা বলতেছি পিএইচ চেঞ্জ হবে না। তার কারণটা কি? কথার কথা আমি একটা ওইচ মাইনাস যোগ করছি, তাহলে সে একটা এইচ প্লাস এর সাথে যুক্ত হয়েছে, তার মানে আমার দ্রবণে আগে একটা এইচ প্লাস ছিল, এখন সেটা গায়েব হয়ে গেল। কিন্তু পরের লাইনে আমরা কি বলতেছি দেখো, অবিয়োজিত CH3COOH অণুগুলা বিয়োজিত হয়ে এইচ প্লাস এর ঘাটতি পূরণ করে দেয়। খেয়াল করো, আমার অবিয়োজিত CH3COOH কয়টা? 99টা। শুরুতে 100টার সাথে 100টা মারামারি করে একটা প্রোটন দিছিল, এখন অলরেডি সেই 100টার মধ্যে 99টা অলরেডি অটুট অবস্থায় আছে, মানে আগে যা ছিল এখন তাই আছে। 100টা যদি 100টার সাথে মারামারি করে একটা দিতে পারে, 99টা 100টার সাথে মারামারি করে একটা দিলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না, মানে এমন কোনো আমার ম্যাথমেটিক্যাল চেঞ্জ আসতেছে না, সোজা মনে এটা পারবে বা এটা পারে। সো কি হচ্ছে, এই OH মাইনাস তো এই H প্লাসটাকে খেয়ে ফেললো, তার মানে সিস্টেমে এখন কোনো H প্লাস নাই, কিন্তু সিস্টেমে তো আমার 99টা অবিয়োজিত CH3COOH আছে। তাহলে এই 99টার মধ্যে একটা বিয়োজিত হয়ে যাবে, একটা H প্লাস তৈরি হবে। সো সিস্টেমে অবিয়োজিত এই CH3COOH একটা কমে যাচ্ছে, কিন্তু H প্লাস এর সংখ্যা শুরুতে যা ছিল OH মাইনাস যোগ করার পরেও তাই থাকতেছে। এই হচ্ছে OH মাইনাস যোগ করার পর তোমার পিএইচ স্থির থাকার কারণ। এবার বলো এই পার্টে কারো কোনো কনফিউশন আছে? তোমাদের পুরান জিনিস, পড়া জিনিস, তারপর আমি আরেকবার ডিটেইলস পড়াচ্ছি, একটাই কারণ, এক কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, দুই থিওরিটা আমি তোমাদের অ্যাটলিস্ট এমন ভাবে বুঝাইতে চাই যাতে এরপরে কখনো রিডিং না দিয়ে হলেও অ্যাটলিস্ট নিজে নিজে যখন খুশি তখন লিখতে দিলে লিখতে পারো। এই পজিশনে তোমাদের অ্যাটলিস্ট নিয়ে আসতে আশা করি আজকের পরে চলেও আসবে। অনেকের আগের থেকেও কোনো প্রবলেম নেই, একজন যদি থাকো আজকের পর আশা করি এই কোশ্চেনটা ব্যাখ্যা লিখতে কারো কোনো প্রবলেম আর থাকবে না। ওকে, কেউ কোনো কোশ্চেন করলে না, তাহলে আমি ধরে নিচ্ছি নাই। তাহলে একটু আমার কথা আমি পুরোটা বুঝাইনি তারপর বলতেছি। তাহলে দেখো আমাদের ক্রিয়া কৌশল কমপ্লিট, দুইটা ব্যাখ্যা,
বাফার দ্রবণে সামান্য পরিমাণ H+ যোগ করলে কেন pH স্থির থাকে আমরা আগের বার ব্যাখ্যা করছি, এবার ব্যাখ্যা করলাম সামান্য পরিমাণে OH- যোগ করলে কেন pH স্থির থাকে। একটা স্ক্রিনশট নিয়ে নাও বা যদি লিখতে চাও আগের কথা লিখে ফেলো, আমাদের তাহলে দুইটা ব্যাখ্যা কমপ্লিট হয়ে গেল। ওকে মুসলাম, হ্যাঁ স্ক্রিনশট নিতে তো আশা করি ইচ্ছে বেশি টাইম লাগে না। এখন দেখো স্ক্রিন আটকাচ্ছে না, আটকাচ্ছে না। এখন এই যে আমরা ব্যাখ্যাটা লিখছি না, ব্যাখ্যাটা আমি তোমাদের ম্যাথমেটিক্যালি বুঝাবো একটা বিক্রিয়া দিয়ে, মানে বিক্রিয়াটা লিখে তোমাদের আমি ম্যাথমেটিক্যালি বুঝাবো। কারে ধরা যায় আজকে, নরমালি ধরি না কারে। বাপ্পি আসো, কম্পিউটারে বসে কিনা কে জানে আবার। ভেরি গুড, একটু মাইক্রোফোনটা অন রাখো, হ্যাঁ আমি বলা পড়ছি। আচ্ছা বাপ্পি, প্রথম কোশ্চেন, আমি যখন এই দ্রবণে OH- যোগ করতেছি, কে এর মানের কি কোনো চেঞ্জ হবে নাকি হবে না? না দাদা, কোনো পরিবর্তন হবে না, কারণ কারণ এই কে এর সমীকরণে তো ওএইচ নেই কোথাও। আর কোনো কারণ, স্পেসিফিক কারণটা বলতে পারবা? আমরা কালকে একেবারে লাস্টে পড়ছিলাম, একটু মনে করে দেখো। বিয়োজন ধ্রুবক তো স্থির থাকবে। না 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 না, কালকে আমরা ক্লাসের লাস্টে একটা জিনিস পড়ছিলাম, কালকে ক্লাসের লাস্ট টপিকটা একটু মনে করো তো। দাদা তাপমাত্রার উপর নির্ভর করে। এক্সিলেন্ট। কে মানে তো আলটিমেট কেসি, তাই না? কে বলো কেবি বলো, আলটিমেট জিনিসটা তো কেসি, নতুন তো কিছু না। তার মানে এটা শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট। H+ এর ঘনমাত্রা বা অন্য কিছু চেঞ্জ যাই করি, কে এর মান স্থির থাকবে। ক্লিয়ার? জি দাদা। ওকে, এখন আসো পরের কোশ্চেন। আমি এই সিস্টেমে একটা OH- যোগ করছি, ঠিক আছে? এই সিস্টেমে আমি একটা OH- যোগ করছি। OH- যখন যোগ করতেছি তখন কে এর মান স্থির, তাহলে H+ এর ঘনমাত্রা এখন কি হবে যখন আমরা OH- যোগ করব? কমবে নাকি বাড়বে সেটা বলো। কি হবে বলতে আমি খালি বোঝাচ্ছি কমবে নাকি বাড়বে। যেহেতু বাফার দ্রবণ, কোনো পরিবর্তন তো হওয়া উচিত না। বাফার দ্রবণ ভুলে যাও, বাফার দ্রবণ আমি এখনো প্রুফই করি, আমি জানি না এটা বাফার কিনা। তাহলে বলো এই হচ্ছে আমার একটা বিক্রিয়া, মানে এই পাত্রের এই বিক্রিয়া হয়েছে, এই পাত্রে আমি OH- যোগ করছি। এখন OH- যোগ করার পর এই H+ এর ঘনমাত্রা কমবে নাকি বাড়বে? কমে যাবে, H+ এ তো OH যুক্ত হবে। OH- H+ এর সাথে যুক্ত হবে, তাহলে H+ এর ঘনমাত্রা কমে যাবে, তাই তো? জি দাদা। ঘনমাত্রা কমে গেলে কে এর মান তো কমে যাওয়ার কথা, কিন্তু কে এর মান কি কমতে পারবে? না, এটা তো তাপমাত্রার উপর নির্ভরশীল, একটু আগে তো বললেন পরিবর্তন হবে না। এইটাই তাহলে দেখো এবার। ওকে বাপি, মাইক্রোফোন অফ করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই এবার ভালো মতো নোটিস করো, ও যেটুকু বলছে সেটুকু আশা করি যে কেউই বুঝতে পারবে, যে কেউরে জিজ্ঞেস করলে বলতে পারতা, কারো কোনো বুঝতে সমস্যা না। যখন আমি OH- যোগ করতেছি তখন তোমার H+ এর ঘনমাত্রা কমে যাচ্ছে, কমে গেলে কে এর মান কমে যাওয়ার কথা, কিন্তু আমরা আমাদের থিওরি অনুসারে জানি কে আবার কমবে না, কে স্থির থাকবে। তাহলে এইটা কমতেছে, এটা লবে আছে, ভালো মতো দেখো। তাহলে এইটা কমলে এইটা যদি স্থির থাকে, আমার ডান আঙ্গুলটা নোটিস করো, এইটা কমতেছে, তাহলে বাম আঙ্গুলের কে স্থির আছে, তার মানে ডেফিনেটলি আমার হর কমতে হবে অথবা লব বাড়তে হবে, একই কথা। এখন দেখো হর কমে কি করে, হরের যে CH3COOH এই জিনিসটা আসলে এইটা অবিয়োজিত CH3COOH, ঠিক আছে? একটু আঙ্গুলটা নোটিস করো, হরের যে CH3COOH সেটা আসলে অবিয়োজিতটা। তাহলে এইটা যদি কমে যায়, আমার এইটাকেও কমতে হবে, মানে কে এর মান স্থির রাখার জন্য। তাহলে দেখো এটা আগে 99টা ছিল, একটা কমে 98 হয়ে গেছে, কিন্তু H+ এর সংখ্যা আবার একে ফেরত আসছে। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে আরেকবার জিজ্ঞাসা করো, আমি আরেকবার বুঝাবো। কেউ জিজ্ঞাসা করোনি তাও আমি আরেকবার বুঝাই। আমি একটা OH- যোগ করছি, তাহলে আমার H+ কমে গেছে। H+ কমে গেলে কে এর মান কমে যাওয়ার কথা, কিন্তু কে এর মান কমবে না। তখন কি হবে, তখন CH3COOH এর মান কমবে। কিভাবে কমবে? এই অবিয়োজিত ছিল 99টা, তার একটা বিয়োজিত হয়ে এই H+ এর ঘাটতিটা ফিল আপ করে দিবে। তাহলে কে এর মান স্থির থাকতেছে, H+ এর ঘনমাত্রাও অনেকটা আগের স্টেজে ফেরত আসতেছে। এই হচ্ছে আমরা যে ব্যাখ্যাটা লিখি, সেটা যদি আমরা ম্যাথমেটিক্যালিও বুঝতে চাই তাহলে দেখো ইকুয়েশনটাতে খুব সুন্দর মতো বোঝা যায়।
এটা জাস্ট তোমাদের নিজেদের বোঝার জন্য, এখানে আমার তেমন কিছু বলার নেই। তাহলে আমি নিচের ব্যাখ্যা এখন মুছে দিলাম। যারা ব্যাখ্যা না বুঝছো, তারা যদি ইকুয়েশনের পর না বোঝো, তাহলে আর আমার কিছু করার নেই। এখন দেখো, আমাদের উদ্দেশ্য পিএইচ বের করা। তাহলে এইচ প্লাসটাকে ফ্রি করো। আগে আমি তোমাদের বলছি এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যাসিড। তাহলে CH3COOH না লিখো, এটাকে আমরা অ্যাসিড লিখবো, মানে ওইটা আলটিমেট আমার অ্যাসিডের ঘনমাত্রা। আর CH3COO মাইনাস না লিখো, এটাকে আমরা সল্ট লিখবো। বোথ সাইডে নেগেটিভ লগ নিয়ে আসি। এখন এটাকে উল্টাই দিই। উল্টাই দিই বলতে, এটা মানে পিএইচ, এটা মানে পিকে, এগুলো আশা করি তোমরা জানো, আমার না বলা ভুললেও চলে। এবার দেখো এখানে মাইনাস আছে, তাহলে পরের লাইনে আমি যদি প্লাস লিখি তাহলে উল্টায় যাবে। এই হচ্ছে হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ অম্লীয় বাফারের জন্য। মুমু আসো? জি স্যার। ক্ষারীয় বাফারের জন্য সমীকরণটা বল। অম্লীয় বাফারের জন্য হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ, যেটা দিয়ে আমরা ম্যাথ করব। তুমি ক্ষারীয়টার জন্য বল। সংজ্ঞা না না, সমীকরণ সমীকরণ। P of এটা OH অম্লীয় বাফার। হ্যাঁ বলো, P of OH equal to বলতে থাকো। P of KB হুম, plus পি অফ না, ওটা পিকে বললেই চলে। হ্যাঁ, log of salt by base. ভেরি গুড। মাইক্রোফোন অফ করে দাও। এটা সবাই পারতো, জানতাম, তাও একবার তোমাদের দিয়ে আমি বলাই নিলাম যাতে ফাইনাল কোনো কনফিউশন না থাকে। তাহলে বাফার দ্রবণের আমরা যখন ম্যাথ করব, তখন আমাদের ইকুয়েশন হবে লাস্টের দুইটা। শোনো, এ যাবৎকালে মুছে দিলাম, এখন ইকুয়েশন দুইটা খালি আমি লিখে দিচ্ছি। এ যাবৎকালে বোর্ড পরীক্ষায় বাফার আসতে আমি তো বললামই 17 কি 18 বার। 18 বার আসার মধ্যে 16 বার মনে হয় আসছে শুধু থিওরি, মানে ব্যাখ্যা, যেটা আমরা একটু আগে লিখলাম, আর 2 বার বা 3 বার আসছে ম্যাথের অ্যান্সার বের করা। তার মানে থিওরি তোমার মাচ মোর ইম্পর্টেন্ট দেন ম্যাথ ইন দ্য কেস অফ বাফার। এখানে ম্যাথ খুব ভালো পারো বলে থিওরিটা ইগনোর করবা, এই কাজটা কখনো করো না। অনেক সময় দেখা যায় যে পরীক্ষার হলে যে থিওরিটা ভুলে গেছে, খুব প্যাথেটিক ব্যাপার স্যাপার। ওকে, এখন আসো আমরা শুরুতে এমন একটা ম্যাথ দিয়ে করি যে ম্যাথটা তোমাদের বোর্ড পরীক্ষা অ্যাটলিস্ট 2 বছর পর, মানে 1 বছর পর পর আসে, মানে প্রতি 2 বছরে একবার আসবে এরকম। আচ্ছা, আটকাইছে? না আটকাইনি। ঠিক আছে, শোনো, তোমাদের বোর্ড পরীক্ষায় বাফা থেকে কোশ্চেন আসলে এই প্যাটার্নের কোশ্চেনটা, এইটাই একটু ঘুরায় ফিরে খালি মানটা চেঞ্জ করে দিবে, অ্যাসিডের নামটা চেঞ্জ করে দিতে পারে, এছাড়া কোনো চেঞ্জ হবে না। বাফা থেকে কোশ্চেন আসলে এটা ডেফিনেটলি দিবে, এটা মোটামুটি প্যাটার্ন সেম। আচ্ছা, প্রথম কোশ্চেন, এই কোশ্চেনটা যে বাফারের কোশ্চেন এটা বুঝবা কেন? দেখো, মানে একটা তীব্র কোশ্চেন দেখে তোমার মাথায় দুর্বল ক্লিক করবে যে এটা বাফার। এখানে অ্যাসিডের পরিমাণ শেষ করো। হচ্ছে ক্ষার থেকে বেশি, আর কে এর মান দেওয়া আছে। আরেকবার, কে এর মান অন্য, ধরো কে এর মান আমি দিলাম না, বা কে এর মান দেওয়া আছে দাদা একটু। হ্যাঁ বলো। দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার হ্যাঁ, আর और আরেকটা, আরেকটা
তীব্র ক্ষারের পরিমাণ দুর্বল অ্যাসিড থেকে কম। ভেরি গুড, থ্যাংক ইউ। মাইক্রোফোন অফ করো সবাই, লাগবে না, এইটাই আমি শুনতে চাচ্ছিলাম। দেখো টেকনিক আছে। নাম্বার 1, একটা দুর্বল একটা তীব্র। তোমরা যেভাবে বলতেছো দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, উল্টাও হইতে পারে, সেটা আমার দেখার বিষয় না। সবসময় মনে রাখবা একটা দুর্বল একটা তীব্র, এবং যে দুর্বল তার পরিমাণ বেশি, সেটা পরিমাণ বলতে মোল সংখ্যা, যে দুর্বল তার মোল সংখ্যা বেশি হইতে হবে। এই হচ্ছে বাফার চেনার সবচেয়ে বেস্ট ওয়ে। কারণ এই জিনিসটা এমসিকিউ তো আসে, এরকম মানগুলো দিয়ে 4টা অপশন দিল, দিয়ে বললো নিচের কোনটা বাফার তৈরি করবে, তখন তো তোমাদের ম্যাথ করে করার কোনো ওয়ে নেই, তাই না? সো বাফার ফাইন্ড আউট করা সবচেয়ে বেস্ট ওয়ে একটা দুর্বল একটা তীব্র, নাম্বার 1। নাম্বার 2, যে দুর্বল তার পরিমাণ বেশি। মাথায় রাখতে পারবা না? আশা করি পারবা। আরেকবার, একটা দুর্বল একটা তীব্র, আর যে দুর্বল তার মোল সংখ্যা বেশি। দেখো আয়তন দেখে আবার ডিসাইড করে দিও না, ঠিক আছে? অনেক সময় আয়তন সমান দিয়ে ঘনমাত্রা বাড়াই দিতে পারে। তো মোল সংখ্যা তো মানে জানো, আয়তন ইনটু ঘনমাত্রা, মানে এই দুইটা গুণ করলে যেটা বড় হয়, সেটা যদি দুর্বলের বেলায় বেশি হয় তাহলে ওইটা অবশ্যই বাফার তৈরি করবে। এখন আসো, বোর্ডে কি প্যাটার্নের কোশ্চেন আসে সেটা আমি একটু পরে আলোচনা করব। আগে এটা সুন্দরভাবে কিভাবে অ্যান্সার করব পরীক্ষার খাতায় সেটা তোমাদের আমি লিখে দিই। সূত্র আশা করি সবার মাথায় গেঁথে গেছে বা গেঁথে থাকার কথা, সূত্র আমি মুছে দিলাম, সূত্র আমার দরকার নাই। শোনো, আমি ঠিক যেভাবে কোশ্চেনটা অ্যান্সার করতেছি পরীক্ষার খাতায় ঠিক সেইভাবে। এটা টেস্ট পেপারে যে যার মতো করে লিখে আসে, তোমাদের কলেজের স্যাররাও তো অনেক সময় খাতা ওইভাবে দেখে না, বা খাতা দেখ কিভাবে লিখবে এটা নিয়ে অত বেশি কথা বলে না, কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট কিছু কিছু কোশ্চেনের। ফার্স্টে আসো, তোমাদের প্রথম দায়িত্ব এটা আগে বাফার কিনা সেটা তোমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? সো প্রুফ করার ওয়ে কি? ওয়ে হচ্ছে পরিমাণ বা মোল সংখ্যা বের করা। তাহলে তোমার প্রথম কাজ চোখ কান নাক বন্ধ করে আগে এ আর বি পাত্রে যারা আছে তাদের মোল সংখ্যা বের করে ফেলা। আমার প্রথমে হচ্ছে CH3 COOH এর মোল সংখ্যা। আচ্ছা সবাই আশা করি এই সূত্রটা জানো, বুঝছো? আমি একটু অ্যাটলিস্ট ধরে নিচ্ছি যে আমরা জানি S = N/V। S মানে মোলারিটি, V মানে আয়তন। তাহলে মোল সংখ্যা সমান হবে VS, মানে আয়তন ইনটু ঘনমাত্রা মানে মোল সংখ্যা। এইটুকু সবাই আশা করি জানো, এই সূত্রটা সবাই জানো, এটা আমি ধরে নিয়ে করতেছি। তাহলে VRS গুণ দিব। এখন ভিটা আমার লিটারে নিতে হবে, এর জন্য আমি নিচে একটা 1000 দিয়ে ভাগ দিছি। এটুকু মনে হয় কারো কোনো কনফিউশন নাই, এটা হিসাব করলে 0.01 মোল আসবে। একই রকম ভাবে NaOH এর মোল সংখ্যা 30 × 0.15 বাই 1000, এটা ক্যালকুলেট করলে তোমার 0.0045, এটা কত আসছে? 10/1000, ঠিক আছে, এটা 0.0045 এত আসবে। ক্যালকুলেটর ছাড়া করলাম, ভুল হলে আমার বললো, মনে হয় না ভুল গেছে, ঠিকই আছে মনে হচ্ছে, ঠিক আছে? এরপরে একটা লাইন লিখবা, যেহেতু দুর্বল অ্যাসিড এর মোল সংখ্যা তীব্র ক্ষার অপেক্ষা বেশি, ফলে অম্লীয় বাফার উৎপন্ন হবে। যদি দুর্বল ক্ষার আর তীব্র অ্যাসিড হতো তাহলে এটা ক্ষারীয় বাফার, উল্টাই যায়। প্রথম কথা, কোশ্চেনে যা খুশি তাই থাক, এরকম দুইটা পাত্র দিয়ে দিছে, দিয়ে এরপর যা কোশ্চেন খুশি সে তাই করুক, তোমাকে আগে এতটুকু লিখে আসতে হবে। এই যে যতটুকু আমি এই পর্যন্ত লিখছি, এইটুকু তোমাকে আগে লিখে আসতে হবে। অর্থাৎ এটা প্রুফ করতে হবে যে এই সি পাত্রে, এটা মনে করো সি পাত্র, সি পাত্রের দ্রবণটা একটা বাফার দ্রবণ, এটা সি পাত্র লিখে নেওয়া উচিত। তাহলে তোমাকে ফার্স্টে প্রুফ করতে হবে যে সি পাত্রের দ্রবণটা একটা বাফার দ্রবণ। এটা প্রুফ করার পর তুমি যা খুশি তাই করো। এক। নাম্বার 2, টেস্ট পেপার আশা করি অনেকেই করছো, তোমাদের মধ্যে যারা আছে অনেকেরই করে ফেলার কথা। আমি মানে টেস্ট পেপার যদি ঘাটাঘাটি করেও থাকো না করেও থাকো, দুজনের জন্যই বলতেছি, এই কোশ্চেনটা আসলে কোশ্চেনটা খুব ভালো মতো আগে পড়বা, কারণ কোশ্চেনটা সবসময় ওরা ম্যাথ চায় না, বুঝছো? কেমন আমি তোমাকে বলি, সচরাচর ওরা ঘয়ের কোশ্চেনটা এরকম করে
যে সি পাত্রে সামান্য পরিমাণ H+ যোগ করলে পিএইচ এর মানের পরিবর্তন হবে কি ব্যাখ্যা করো, বা পরিবর্তন হবে কিনা আলোচনা করো, বা পিএইচ এর মানের কি পরিবর্তন হতে পারে সেটা, মানে পিএইচ এর মানের পরিবর্তন হবে কিনা এরকম যদি ওরা বলে, তাইলে আমার আদৌ কোনো ম্যাথ করার দরকার নেই, তাইলে বুঝে নিবা যে ওরা তোমার কাছে ব্যাখ্যা চাচ্ছে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু তোমাকে এতটুকু আগে লিখে আসতে হবে, এতটুকু তুমি লিখে আসো, অম্লীয় বাফার উৎপন্ন হলে এতটুকু পর্যন্ত লিখো, এরপরে ওই যে আমরা শুরুতে যে ব্যাখ্যা লিখলাম অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, H+ যোগ করলে কি হবে, OH- যোগ করলে কি হবে, ওই ব্যাখ্যা লিখবা। কোশ্চেন আরেক দফা খেয়াল করবো, অনেক সময় ওরা খালি উল্লেখ করে দেয় যে শুধু H+ যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা। যদি শুধু H+ উল্লেখ করে দেয় তাহলে কিন্তু তোমার OH- যোগ করলে কি হবে ওই ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, ফর টাইম ওয়েস্ট। ঠিক আছে? তো সচরাচর এই প্যাটার্নের কোশ্চেনটা আসলে কোশ্চেনটা আগে ভালো মতো পড়বে, পড়ে দেখবে এক্স্যাক্টলি কি চাইছে, যাই চাক অ্যাটলিস্ট এতটুকু তোমাকে লিখতেই হবে, অর্থাৎ একটা বাফার উৎপন্ন হচ্ছে এইটুক পর্যন্ত তোমাকে দেখাইতে হবে। এইটুক দেখানোর পর তারপরে যদি ওরা ব্যাখ্যা চায় ব্যাখ্যা দিবা, শুধু H+ এর জন্য ব্যাখ্যা চাইলে শুধু H+ এর ব্যাখ্যা দিবা, H+ OH- এর জন্য ব্যাখ্যা চাইলে দুইটারই ব্যাখ্যা দিবা। আর আমি এখানে যেটা বলছি যে পিএইচ এর মান বের করো, এইটা বললে তোমাকে এখন ম্যাথ করতে হবে। মানে আমি এখানে তোমাদের কাছে ম্যাথ চাই, কিন্তু সবসময় কিন্তু ওরা ম্যাথ চাবে না, ওরা অনেক সময় ব্যাখ্যাও চাবে। সো কোশ্চেনটা আগে এক দফা পড়ে নিবা। তাহলে আমার এতটুকু পর্যন্ত শেষ। হ্যাঁ, এবার আমি পিএইচ এর মানে বাফারের পিএইচ এর মান বের করব। তাহলে এইটুকু একটা স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি সবার নেওয়া হয়ে গেছে, বুঝলাম। হ্যাঁ, অনেক মিনিট রাখছি। এখন আসুন, তাহলে এখন আমার কি হচ্ছে দেখো, সি পাত্রে এই দুইজন বিক্রিয়া করবে, তাই তো? আচ্ছা, এখন সি পাত্রে প্রথমে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সল্টের ঘনমাত্রা। যে কোনো একজন আমাকে বলো সল্টের ঘনমাত্রা কত? 0.0045 মল। কি? 0.045, এটাকে কিছুতে ভাগ দিতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে 130 × 10⁻²। ভেরি গুড, থ্যাংক ইউ। খেয়াল করো, আমার ক্ষার ছিল এত মোল, 0.045 মোল। এখানে 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে, তাহলে আমার ক্ষার যদি 2 মোল হয় তাহলে সে 2 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তাহলে ক্ষারের মোল সংখ্যা যত, দাদা 0.0045 না? ও সরি সরি সরি, আমার নিজেরই মনে নেই, মুছে দিচ্ছি তো। ঠিক আছে, ওটা জাস্ট, অবশ্যই এখানে মান তো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, যেটা আসছে সে, যেটা বলছিলাম দেখো, ক্ষার আমি যত মোল নিচ্ছি সে বিক্রিয়া করবে তত মোল অ্যাসিডের সাথে, এবং লবণ উৎপন্ন করবে তত মোল। তবে এখানে যদি আমি ক্ষার NaOH না নিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিতাম তাহলে একটু ঝামেলা হইতো। কেউ একটু বলতে পারবে এখানে যদি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার নিতাম তাহলে কি কি চেঞ্জ হইতো? সেক্ষেত্রে দুইটা OH- এর জন্য দুইটা OH- থাকতো, সংক্ষেপে তাহলে বলবো, আমি এখানে ধরো কথার কথা এত কিছু বাদ দাও, আমার এখানে 45 মোল আছে, ঠিক আছে? তাহলে এইটা তখন কত মোল? 2 × 45 × 2 90 মল। শিওর? 90। শিওর? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সরি, তার মানে আমার সমতা করার জন্য এখানে একটা 2 দিয়ে গুণ দিতে হবে, সরি আমার এই হিসাবে। তার মানে এখানে যদি আমার এটা এক ক্ষারীয় না হয় দ্বিক্ষারীয়, মানে এক অম্লীয় না হয় দ্বিঅম্লীয় ক্ষার নিতাম, তাইলে সেই অনুযায়ী আমার এটা চেঞ্জ হইতো। লবণ কত মোল হইতো তখন বলো তো? 90 মল দাদা, মানে দ্বিগুণ। এটা 90 নিচ্ছি, ওইটা এটা 45 নিচ্ছি, ওইটা 90 নিচ্ছি, তাহলে লবণ আমার ওইটা যত মোল ওইটাও তত মোল। ঠিক আছে,
ওই ঝামেলা তোমরা ফেস করবা না, আমি মাথায় আসলে হঠাৎ বললাম। তাহলে সবাই দেখো সল্টের ঘনমাত্রা কি, তাহলে আমার সল্ট সবসময় এইটা, সল্টের মোল সংখ্যা এক। ঘনমাত্রা বের করার টেকনিক হচ্ছে, একটু আগে আমরা লিখছিলাম, আবার দরকার হয়ে লিখি S = N/T। তাহলে মোল সংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ দিতে হবে। মোট আয়তন 130 লিটারে নেওয়ার জন্য 10⁻³ তে গুণ দিচ্ছি, তাই তো? সবচেয়ে ভাইটাল কোশ্চেন, অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.01 minus 0.0045. ভেরি গুড। এইটা সবাই একটু খেয়াল রাখি। এখানে যদি অঙ্কের মধ্যে কোনো প্যাচ গোজ থাকে, তাহলে প্যাচটা হচ্ছে এই দুইটা বিয়োগ দেওয়া। তুমি একটা জিনিস খেয়াল করো, বাফার দ্রবণের অ্যাসিড মানে কি? এই যে বাফার দ্রবণের সূত্রে যে অ্যাসিডটা, এই অ্যাসিড মানে সবসময় মনে রাখবা অবশিষ্ট অ্যাসিড, মানে যে অ্যাসিডটা আমার ফাইনালি দ্রবণের থেকে যাচ্ছে। ঠিক আছে, এটা লেখার দরকার নেই, জাস্ট নিজে মনে রাখার জন্য। এই অ্যাসিডটা হচ্ছে আমার অবশিষ্ট অ্যাসিড। তার মানে একটু আগে আমার অ্যাসিড ছিল কত? 0.01 মোল। আগের স্ক্রিনশটটা দেখো, বলো। শেষ করি। দাদা হচ্ছে আগের এখানে আরেকবার বলো, আমি কোশ্চেনটা করতে পারি। দাদা হুম। দাদা বলছি যে হচ্ছে এখানে এ আর বি পাত্রকে এক মানে 1 মোলারিটিতে এনে সেভাবে করলে হয় না? হয়, তাতে একটু বড় হয়, বেশি লেখা লাগে, বাট তুমি যদি এভাবে অভ্যস্ত হও এভাবে করতে পারো। বাট আমি ওই কাজটা কখনো করি না, আমি সবকিছু মূল সংখ্যায় নিয়ে, ওইটা আমার চিরন্তন স্বভাব, বুঝছো? বাট তুমি যদি দুইটাকে 1 মোলার এনে জি দাদা। আয়তন বিয়োগ করো, তাও হবে একই কথা। জি দাদা, জি। আচ্ছা। ঠিক আছে, তবে অ্যাডমিশনের ক্ষেত্রে 1 মোলারে আনার টাইম লস হবে, বুঝছো? কেন হবে আমি একটু পরে বলে দিচ্ছি। বাট অ্যাডমিশনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সচরাচর 1 মোলারে আনা সাপোর্ট করি না। এক হচ্ছে স্পেস থাকে না, আর দুই হচ্ছে তোমার অ্যাডমিশনে আমরা সরাসরি সূত্র বসায় অ্যান্সার লিখি। কিভাবে করো এটা আমি তোমাদের একটু পরে বলতেছি। যাই হোক, আপাতত এটা কমপ্লিট করে। একই কথা, কিন্তু তুমি যদি 1 মোলারও আনো, এখানে সেই বিয়োগটা কিন্তু তোমাকে আলটিমেট করতেই হবে। সো প্রসেসিং এর খুব একটা পার্থক্য নেই। এখন আসো আমাদের মেইন জায়গাটাতে ফোকাস করো। আমি অ্যাসিড নিছি এত মোল, এই পাত্রে আমার এত মোল অ্যাসিড ছিল, তার মধ্যে এতখানি সে NaOH এর সাথে বিক্রিয়া করছে, এতখানি সে বি এর সাথে বিক্রিয়া করছে। তাহলে সি পাত্রে তাহলে আমার এ কতটুকু থাকবে? এতটুকু ছিল, এতটুকু বিক্রিয়া করছে, তাহলে এই দুইটার বিয়োগফল। তাহলে সি পাত্রে আমার অবশিষ্ট অ্যাসিড থাকতেছে এই যে এই দুইটার বিয়োগফল। এখন আমি সবকিছু পেয়ে গেলাম, পিকে কে এর মান দেওয়া আছে, পিকে এর মান তুমি বের করতে পারবা, তাহলে এখানে জাস্ট মানটা বসায় আমাকে অ্যান্সার বের করতে হবে। এখানে মানটা বসায় অ্যান্সার বের করলে আমার কাজ শেষ। এই হচ্ছে আমার বাফারের ম্যাথ। মেইনলি প্যাচ ঘোষ যেটা থাকে সেটা হচ্ছে বিয়োগটা করা, ভুল করে দিলাম। ঠিক আছে, প্যাচ ঘোষ যদি থাকে সেটা হচ্ছে বিয়োগটা করা। এবার ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো বা খাতায় তুলতে চাইলে তুলো। এতটুকু হচ্ছে আমার অঙ্ক শেষ। হ্যাঁ, এরপর খালি মানটা বের করে অ্যান্সার লিখবা, তাহলে আমার এই হচ্ছে ম্যাথ। ম্যাথ বললে এতটুকু, ব্যাখ্যা বললে এতটুকু। তো কোশ্চেনটা আগে পড়ে নিবা, আমি যেটা বারবার বলতেছি। আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ। এখন আসো সবাই একটু ভালো মতো নোটিস করো, এই সূত্রটা আমি একটু চেঞ্জ করতে চাই। আমার এখানে ঘনমাত্রা আছে, তো আমি যদি ঘনমাত্রা না লিখি লবণের মোল সংখ্যা, এটা n লিখছি, হ্যাঁ একটু ছোট হয়ে গেছে, n অফ সল্ট বাই n অফ অ্যাসিড, মানে লবণের মোল সংখ্যা বাই লবণের অ্যাসিডের মোল সংখ্যা। সূত্র কি মানে অঙ্ক মানে সূত্র কি ঠিক আছে? এই সূত্র কি লেখা যাবে? হ্যাঁ দাদা, কারণ কি? আয়তন দুইটা ক্ষেত্রে তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। অলওয়েজ হবে এটা, তার কারণ হচ্ছে এই দুই, অর্থাৎ এ আর বি বা অ্যাসিড আর লবণ বা ক্ষার আর লবণ যাই হোক, এরা অলওয়েজ একই পাত্রে থাকতেছে এবং দুইজনের আয়তন সর্বদা সমান হচ্ছে। সো আমি যখন এই দুটোকে ভাগ দিচ্ছি তখন আমার আয়তন ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো ঘনমাত্রার অনুপাত আর মোল সংখ্যার অনুপাত দুইটা একই থাকতেছে। সো অ্যাডিশনে আমরা অঙ্কগুলো অলওয়েজ এই মোল সংখ্যার এই সূত্রটা ইউজ করি বেশি, ঘনমাত্রাটা সচরাচর আমরা ইউজ করি না। ইনফ্যাক্ট অনেকগুলো অঙ্ক আছে, আমরা এখন করব, একটু পরে করব, অনেকগুলো অঙ্ক আছে যে অঙ্কগুলো আমরা মোল সংখ্যা সূত্রে ফেলাইলে অনেক তাড়াতাড়ি মিলবে, ঘনমাত্রায় ফেলাইতে গেলে এক্সট্রা অলওয়েজ একটা লাইন বেশি লিখতে হবে। তো তোমরা বিকল্প সূত্র হিসাবে যদি দেখো যে তোমার মোল সংখ্যায় ফেলাটা ইজি বা মোল সংখ্যা বের করা, মোল সংখ্যা সরাসরি দিয়ে দিছে, এইসব সিচুয়েশন গুলোতে তোমরা অবশ্যই এই সূত্রটা ব্যবহার করবা। বোর্ড পরীক্ষায় সচরাচর এসব অঙ্ক আসে না,
সো এটা অ্যাডমিশনের জন্যই বলতেছি, বাট যদি বোর্ড পরীক্ষার কেউ মূল সংখ্যা সূত্র ইউজ করো, ডেফিনেটলি কোনো মার্ক কাটার বা কোনো ভুল হওয়ার সুযোগ নেই। এমন কোনো কথা নেই যে বোর্ড পরীক্ষায় মূল সংখ্যা সূত্র ইউজ করা যাবে না, সূত্রই সেটা কোনো পরীক্ষার কারণে সূত্র চেঞ্জ হয় না। শর্টকাট টেকনিক আলাদা জিনিস, ওইটা আমরা অনেক সময় হয়তো করি, কিন্তু সূত্র কোনো নাই। সূত্র যে যেভাবে যেটা প্রিফার করো সে সেটা ইউজ করবে, সূত্রে কোনো ভুল না। তাহলে বলো, এই হলো আমার টোটাল একটা বাফার সিস্টেম। এখন জিনিসটাকে আমি একটু একটু পেঁচাবো, কিন্তু তার আগে তোমাদের এই একটা অঙ্ক আর এতক্ষণ যে থিওরি বুঝলাম, এইটুকুতে তোমাদের কোনো কনফিউশন আছে? ওকে, আশা করি ভাই ইনসল্টের ক্ষেত্রে তো আপনার এই ঘনমাত্রা তো বের করা লাগবে না। লাগতেছে না তো, জাস্ট সরাসরি মূল সংখ্যা বসাই দিলে হচ্ছে। মাত্রা বের, মূল সংখ্যা বাই আয়তন, মূল সংখ্যাটাকে একটা আয়তন দিয়ে ভাগ দিতে হবে, কিন্তু যখন তুমি ভাগটা দিবা তখন আলটিমেট ভিবি এমনিও কাটাকাটি যাবে। ওইটাই আমি বলতে চাচ্ছি। এন অফ সল্ট বলতে আমি সল্টের মূল সংখ্যা বুঝাচ্ছি, বুঝছো? মানে ঘনমাত্রা না বুঝে আমি সরাসরি বাফারের ইকুয়েশনে আমি মূল সংখ্যা বসাবো, এই বলতে। আরো দুই একটা অঙ্ক করি, হ্যাঁ, আরো কয়েকটা এক্সাম্পল দিলে তোমাদের আরো ক্লিয়ার হবে, বুঝলাম? হ্যাঁ, আশা করি সবার স্ক্রিনশট নিয়ে কমপ্লিট। তাহলে আরেক দফা, ইন্টার পরীক্ষার সামনে আমি অ্যাডমিশন নিয়ে অত বেশি কথা বলতে চাই না, যতটুকু আমাদের রেগুলার পড়ার মাঝে যতটুকু হয় ততটুকুই, এক্সট্রা না। তো আরেক দফা, কোশ্চেন আগে ভালো মতো পড়বা, কোশ্চেনে ব্যাখ্যা চাইছে না ম্যাথ চাইছে সেটা আগে বুঝবা। যাই চাক, ওই যে সি পাত্রে একটা বাফার দ্রবণ উৎপন্ন হবে অতটুকু আগে লিখে আসবা, ওইটুকু না লিখলে 2 মার্ক কেটে নেওয়া হবে। মানে সি পাত্রে যে বাফার হয়েছে না হয় নাই ওটা মুখস্থ বসাই দিয়ে তুমি লিখে দিলা, তাতে ঝামেলা আছে। সো আগে ওইটুক লিখে আসবা যে সি পাত্রে একটা বাফার তৈরি হবে, এবার ব্যাখ্যা চাইলে ব্যাখ্যা, ম্যাথ চাইলে ম্যাথ। এরপরে যদি বলে পিএইচ এর মান বের করো, আমরা যেভাবে করলাম করবা। যদি বলে পিএইচ এর মান কেন স্থির থাকে ব্যাখ্যা করো, তাহলে ব্যাখ্যা করবা। এবার তোমাদের আমি একটা টাফ ম্যাথ দিই, দেখি কেউ করতে পারো কিনা। করতে পারলে সিরিয়াসলি তাহলে বুঝবো অনেক দূর আগায় গেছো। এই ম্যাথটা সবাই ট্রাই করো। পাঁচ মিনিট টাইম দিচ্ছি, হ্যাঁ, এই ম্যাথটা করার জন্য। কি এর মান আগেরটাই লিখে দিব, লিখে দিই, ট্রাই করো তো কেউ পারো কিনা, পারলে অবাক হবো। যদি কারো অ্যান্সার বের হয় আগে গ্রুপে দেওয়ার দরকার নেই, হ্যাঁ, অ্যান্সার আমার মুখস্থ আছে। যদি কারো অ্যান্সার বের হয় আগে আমাকে মানে বলবা, যদি আমি বলি যে ঠিক আছে তখন গ্রুপে দিবা, আগে গ্রুপে দেওয়ার দরকার নেই। আগে ম্যাথটা করার ট্রাই করো। ভাইয়া এটা কি করা যাবে? এটা তো প্রথম কথা, এটা করা যাবে না, এটা কি ধরনের কথা? এটা বাফার হবে না। মানে ভাইয়া এই ম্যাথ গুলো তো ভাই আপনার সেকেন্ড পার্টে 3 অধ্যায় আছে সম্ভবত। সেকেন্ড পার্টে 3 অধ্যায় আছে কিনা জানি না, কিন্তু এটা যেহেতু বাফারের চ্যাপ্টার, কে এর ম্যাথ আমি সবগুলো একসাথেই করাই, সেটা ফ্যাক্টর না। মানে আমি জানি 3 অধ্যায় থাকতে পারে, সেটার জন্য না। এমনি তুমি ট্রাই করো। অ্যাসিড থাকে কিভাবে? হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। প্রথম কোশ্চেন সবার কাছে, সি পাত্রে কি বাফার হবে? না স্যার। কোনো অবস্থাতে বাফারের সূত্রে ফেলা যাবে না, বাফার হচ্ছে না, কারণ দুইটা সমান সমান হয়ে গেলে আমার মিনিমাম অ্যাসিড বড় হইতে হবে। তো সি পাত্রে কোনো বাফার হবে না, সো বাফারের ইকুয়েশনে ফেলা যাবে না। সো বাফার দিয়ে হবে না, এটা আগে মাথায় রেখে তাহলে দেখো অন্য কোনো ভাবে আমরা পিএইচ বের করতে পারি। ট্রাই করো। দাদা সম্পূর্ণ প্রশমিত হওয়ার চান্স নাই? না না, নাই। কারণ কি বলতো, অ্যাসিড কি সম্পূর্ণ বিয়োজিত হচ্ছে? না। তাহলে কি সম্পূর্ণ প্রশমিত হবে? না। সো পিএইচ এর মান যাই হোক 7 হবে না। আরেকটা কোশ্চেন আমাকে বলো, পিএইচ এর মান 7 এর বেশি হবে না কম হবে?
7-এর বেশি হবে। বেশি হওয়ার কথা। বেশি হওয়ার কথা। কারণ ক্ষার তীব্র, অ্যাসিড দুর্বল, তো অ্যাসিড পূর্ণমাত্রা আয়নিত হবে না, মানে ডেফিনেটলি দ্রবণে ক্ষার থেকে যাবে, তার মানে পিএইচ এর মান অবশ্যই 7-এর চেয়ে বেশি হবে। এইটুক পর্যন্ত তো আমরা মোটামুটি মুখে মুখে বলতে পারি। এখন বাকিটা ম্যাথ করে ট্রাই করো তোমরা তোমাদের মতো যতটুকু স্যার অ্যাসিড আছে। হ্যাঁ বলো, অ্যানসার কত? তোমার কত আসছে সেটা বলো। 11.12। শিওর না আমি, আমার যতদূর পরে, না না 11 হবেই না, হবে না, এনওইস নিচ্ছি না, অ্যান্সার 8 আশেপাশে হইতে হবে। 8.2 বা 8.1, 8.2 এর আশেপাশে হওয়া উচিত উইদাউট ক্যালকুলেশন বললাম, তার কারণ এনওইস আমি নিচ্ছি, এনওইস তীব্র ক্ষার, তার মানে পিএইচ 7-এর, ওহো দাঁড়ো এনওইস নিচ্ছি, এনওইস তো তীব্র ক্ষার, তো পিএইচ 14-এর কাছাকাছি 11। গ্রুপে দাও তো ছবিটা চেক করি, আমার যতদূর মনে পড়ে এটার অ্যান্সার 8.2 ছিল, বুঝছো? তাও ছবিটা গ্রুপে দাও চেক করি। দাদা 11 পয়েন্ট কিছু একটা আসে। সবারই তাই, তাই তো? আচ্ছা গ্রুপে দাও তো, আমি চেক করি, জানি আসো গ্রুপে আগে দাও। হয় নাই, এত সহজ না যত সহজ ভাবতেছো। ওকে শ্রমিক আছো, সাহা আর কি, কত আসছে? মানে আরেকটু টাইম দিলে ফিনিশ করতে পারবা? আচ্ছা যতটুকু করছো শ্রমিক একটা ছবি পাঠাও তো, জাস্ট যতটুকু হয়েছে, ক্যালকুলেশন লাগবে না, যেটুকু হয়েছে ওইটুকু একটা ছবি পাঠাও। শ্রমিক গ্রুপে দেওয়ারও দরকার নেই, আমার এমনি মানে পার্সোনাল হোয়াটসঅ্যাপে দাও। 8.72। 8.72 না? আমারও তাই মনে হচ্ছে অ্যান্সারটা এরকম 8.72 বা 7 মনে হচ্ছে। ঠিক আছে একটু কষ্ট করে পার্সোনাল, মানে এমনি আমার এমনি এমনি পার্সোনালি হোয়াটসঅ্যাপে দাও তো, গ্রুপে দাও দরকার নেই, যদি ঠিক থাকে তাহলে আবার আমি বলবো না গ্রুপে দিয়ে। আই কন্টাক্ট ছাড়া ক্লাস করার কত অসুবিধা দেখো, সামনাসামনি থাকলে যে জিনিসটা 5 মিনিটে হয় সেটা এখন 10-15 মিনিট লেগে যায়। তাও তো আমি চেষ্টা করি মোটামুটি ফর্মে রাখার। বাপ্পি হয়েছে মনে হচ্ছে, ঠিক আছে এটাই হবে। বাপ্পি গ্রুপে দিয়ে দাও, এটাই হবে। ঠিক আছে আমি একবার একটু তোমাদের জন্য করে দিই, দেখ একজন তো পারছো, আরো কয়েকজন হয়তো পারতো। সবাই একটু ভালো মতো দেখ, অঙ্কটা বোর্ডের জন্য কোনো কাজে আসবে না, কিন্তু তোমাদের বেসিকটা একটু ক্লিয়ার করে দিই। এই অঙ্কটা অনেকগুলো অঙ্কের কনফিউশন মিটেছে। বিক্রিয়া তো এটাই থাকতেছে, সরি এখন কি হবে, বিক্রিয়া তো এটাই থাকতেছে। দেখো আমি একবারে মুখে মুখে বলে দিই, এটার মূল সংখ্যা 0.1, ক্যালকুলেট করো চলে আসবে, একটু আগে করছিলাম। এটার মূল সংখ্যা 0.01, এটার মূল সংখ্যা 0.01, এটার মূল সংখ্যা 0.01, এতটুকু তো কারো কোনো কনফিউশন নাই, তাই তো?
তার মানে আমার প্রতিটা 0.01 মোল তৈরি হচ্ছে। আপনি 0.05 মাইনাস এক্স কেন আসছো? জি দাদা। 0.05 আবার মাইনাস এক্স কেন দিছো? এক্স পরিমাণ বিয়োজিত হয়ে ওএইচ আর সিএসসি সিডব্লিউএইচ উৎপন্ন করবে না? ও আচ্ছা, কিন্তু ওই যে আমি বলছিলাম না তোমার ইসের অঙ্কগুলোতে কমন আইন ইফেক্টে, এই কমন আইন ইফেক্টের অঙ্ক বা এই ধরনের অঙ্ক ইসে তোমার প্রাপ্যতে যেটা বলছিলাম, এক্স এর মান যদি অনেক ক্ষুদ্র হয় এটা বাদ দেওয়ার দরকার, মানে জিরো মাইনাস দেওয়ার দরকার, ইগনোর করে দিবা সব, তাহলে অ্যান্সারটা ছোট হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ও একটু শর্টে করছে তো হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, আমি তোমাদের ডিটেইলসে বুঝাই। ও যেটা করছে ঠিক আছে, এটা গুগল স্যারের কোনো একটা বইয়ে থার্ড পেপার মানে উদাহরণে সরাসরি দেওয়া আছে, এই অঙ্কটাই মনে হয় দেওয়া আছে আমার যতদূর মনে পড়ে। তো যেটা বলছিলাম, এই পর্যন্ত তো সবার বুঝার কথা, কি পাত্রে এরকম একটা কিছু উৎপন্ন হবে। এখন আসো প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে এই মাইনাস যেটা এটার কথা ভুলে যাও, ইনি তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এটা যদি একটা তীব্র অ্যাসিড, এটা যদি একটা তীব্র ক্ষার হইতো, লবণ উৎপন্ন হওয়ার সাথে সাথে সুন্দর মতো আয়নিত হয়ে যায়। কিন্তু প্রবলেমটা বাধাইছে কি জানো, এটা আমার 2 নাম্বার এখানে আরেকটা বিক্রিয়া। সেই বিক্রিয়াটা কেমন, এই যে লবণটা উৎপন্ন হইলো, ইনি আবার সুন্দর মতো আয়নিত হবেন। কিভাবে? ইনি আবার এই পানির দ্বারা আদ্র বিশ্লেষিত হবে। পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হলে কি তৈরি হবে? CH3COOH আর OH মাইনাস। ওকে, এই যে OH মাইনাসটা তৈরি হলো, এইটা নেগেটিভ লক করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমার পিএইচ, মানে ফার্স্টে আমরা পিএইচ পাবো, সেখান থেকে পিএইচ পাবো। তো এখন দেখো CH3COO মাইনাস যেটা উৎপন্ন হচ্ছে সেটার পরিমাণ কত? 0.01 এটা উৎপন্ন হয়েছে। এখন তাহলে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, ধরো কথার কথা এটা ধরো, এটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থা। সাম্যাবস্থায় কি হবে? 0.01 মাইনাস এক্স এক্স, ঠিক আছে। সাম্যাবস্থার ঘনমাত্রাটা কত? আয়তন তোমার কত আসতেছে? 100 আর 100 যোগ করলে মোট আয়তন হচ্ছে 200। তাহলে সাম্যাবস্থার 200 এর লিটারে নিলে 0.2, তাহলে সাম্যাবস্থার ঘনমাত্রা কত? এইটুকু। এই হচ্ছে আমার সাম্যাবস্থার ঘনমাত্রা। যেভাবে কেসির অঙ্ক করছো, এই লাইনটাতে কারো বুঝতে অসুবিধা হলে আমাকে এখন একটু বল। যে লাইনটা একবার একটু বলে দেন। 2 নাম্বারটা বলেন ভাই। ওকে, 1 নাম্বার কারো বুঝতে অসুবিধা নাই? ফাইন, 2 নাম্বারটা একটু বলেন ভাই। বলতেছি 1 নাম্বার তো কারো বুঝতে অসুবিধা নাই, মানে এই পাত্রে আমার 0.01 মোল লবণ আছে। বলো স্যার, এখানে CH3COOH তো দুর্বল অম্ল, তো এটা স্যার তীব্র ক্ষার যখন ওই দুটো যেহেতু মোল সংখ্যা এক, ওই CH3COOH কি 100% বিয়োজিত হয়ে CH3COON এর মানে গঠন আমার করবে? কথা শেষ করতে দাও, আমি বলতেছি। এটা জিন্দেগি তো 100% বিয়োজিত হবে না, আমি জানি, কিন্তু এ কতটুকু বিয়োজিত হয়েছে সেটা দিয়ে আমি যদি ম্যাথটা করতে চাই, সারা জীবনও তুমি ম্যাথের উত্তর মিলাইতে পারবা। তো আমরা করি কি, উল্টা কাজটা করি। উল্টা কাজটা কি, প্রথমে ধরে নিই এই 100% বিয়োজিত হয়েছে, হয়ে লবণটা বের করি। অ্যাকচুয়াল কথা কিন্তু ব্যাপারটা কিন্তু তা না, ব্যাপারটা হচ্ছে 100% বিয়োজিত হয়। কিভাবে হয়? এই বিক্রিয়ার একটা ডেলএইচ আছে, প্রশমন বিক্রিয়ার একটা ডেলএইচ আছে, মানে প্রশমন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে তাপটা উৎপন্ন হয় সেই তাপের একটা অংশ ব্যয় হয় একে আবার সম্পূর্ণরূপে আয়নিত করতে। এটা তোমরা জাস্ট ইমিডিয়েট যে পরের পার্টটা, ওই পার্টটাতে হয়তো পড়ছো, না করলে আমি নেক্সট ক্লাসে তো বলবো। মানে এই বিক্রিয়ার একটা ডেলএইচ আছে, ডেলএইচ এর ফলে একটা তাপ উৎপন্ন হবে, সেই তাপের একটা পার্ট ব্যয় হবে এটাকে সম্পূর্ণরূপে আয়নিত করতে। মানে ম্যাথমেটিক্যালি এই পূর্ণ মাত্রায় থিওরিটিক্যালি পূর্ণ মাত্রায় আয়নিত হয় বলে আমরা ধরে নিই বা ধরে নিতে পারি। বলে এটা সবসময় যেমন আছে সেরকমই রাখবো, এর আয়নিত নিয়ে আমরা মাথা ঘামাবো না। কিন্তু যে লবণটা উৎপন্ন হচ্ছে সে যদি তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের বিক্রিয়ায় তৈরি না হয়,
তাহলে সেই লবণটা আবার আদ্র বিশ্লেষিত হবে, এটা এখানে হয়েছে। কিন্তু এটা যদি NaCl হয়তো কথার কথা, NaCl কিন্তু আর আদ্র বিশ্লেষিত হয় না, NaCl সিম্পল Na প্লাস আর Cl মাইনাস এ ভাগ হয়ে যায়। তো অঙ্ক করার ক্ষেত্রে আমরা সবসময় এই টেকনিক অ্যাপ্লাই করি, ফার্স্টে লবণ তৈরি করি, দেন লবণটাকে আবার আয়নিত করি। দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার বা তীব্র ক্ষার অ্যাসিড দুর্বল ক্ষারের ক্ষেত্রে টেকনিক এইটা সবসময়। ওকে, বলবার কিছু? ঠিক আছে, মাইক্রোফোন অফ করে দাও, আমি সেকেন্ড লাইনটা বুঝি। তাহলে এই তো আমার একটা লবণ তৈরি হইলো, ঠিক আছে। লবণ তৈরি হওয়ার ফলে আমরা বলতেছি এই লবণটা এখন আদ্র বিশ্লেষিত হবে। এই লাইনটাকে তোমার এখন মাথায় রাখতে হবে, এটা তোমার জানা না থাকারই কথা, অনেকেরই জানা থাকার কথা না, এই লাইনটাকে তোমার এখন মাথায় রাখতে হবে। তাহলে এই যে লবণটা তৈরি হলো, এই লবণটা আদ্র বিশ্লেষিত হয়ে ফার্দার অ্যাসিড আর OH উৎপন্ন করবে। তাহলে ইনিশিয়ালি লবণের মোল সংখ্যা কত? 0.01। দেন এটার মোল সংখ্যা কত? 0। এটার মোল সংখ্যা 0। এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, প্রাথমিক অবস্থায় এই দুটো 0। তাহলে সাম্য অবস্থা আমরা কিভাবে লিখি? 0.01 মাইনাস আলফা আলফা আলফা, এটা তো সেই বাচ্চা আমল থেকে লিখে আসতেছে, তাই না? এই লাইনটাতে তো আমি আলফা না লিখে এবার এক্স লিখছি, বা ইকুয়েশনে এক্স বসাইছে তো গ্রুপে যে ছবিটা দিছে, এই কারণে আমিও এক্স লিখছি, পরে তোমাদের মিলাইতে সুবিধা হবে। তাহলে আমরা নরমালি সাম্য অবস্থায় কিভাবে লিখতাম? এটা মাইনাস আলফা আলফা আলফা, শুধু আলফার জায়গায় এক্স বসাইছি। তাহলে এটা হচ্ছে আমার সাম্য অবস্থায় মূল সংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে এই 0.2টা বাদ দিলে এটা হচ্ছে আমার সাম্য অবস্থায় মোল সংখ্যা। এবার সাম্য অবস্থায় ঘনমাত্রা কি হবে? সাম্য অবস্থায় ঘনমাত্রাটা হবে 0.2 দিয়ে তুমি ভাগ দিয়ে দিবা। 0.2টা কোথা থেকে আসলো? এই যে 100 ml আর 100 ml, এই দুইটা তুমি যখন যোগ করতেছো তখন সি পাত্রের আয়তন কত হচ্ছে? 200 ml। তাহলে 200 ml কে যদি লিটারে নাও 0.2 লিটার, এই ভি যেটা আমরা ভাগ দিতাম সেই ভি এর মানটা হচ্ছে 0.2। ক্লিয়ার না হলে বলুন। ধরে নিচ্ছি সবার কাছে ক্লিয়ার। এখন আসো, হিসাবের সুবিধার্থে এই এক্সটাকে ইগনোর করতে পারো, যেটা আমরা দ্রাব্যতার অঙ্কগুলোতে করতাম, সবসময় আমাদের লেফট সাইড 1 থাকতো, বা 0.1 এর সাথে যেগুলো থাকতো ওইটাকে আমরা সবসময় ইগনোর করছি। এখানে এক্সটাকে ইগনোর করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই, ক্যালকুলেশনটা ফাইনাল ক্যালকুলেশনটা জটিল হবে, ঠিক আছে? জটিল হবে বলতে একটু বড় হবে আর কি, আর করে দিলে ইকুয়েশনটা অনেক ছোট হয়ে যায় ফাইনাল ক্যালকুলেশন। কেউ একজন আমাকে বলো, এই বিক্রিয়ার কেসির মান কত? যে কেউ একজন। OH এর ঘনমাত্রা ইনটু CH3। না না না, কেসি এর মান কে এর সমান মাদার ইকুয়েশন। হ্যাঁ বলো। একটু দেখো, CH3COOH এর কে কত ছিল? 1.8 × 10⁻⁵, তাই তো? তাহলে CH3COO- কে এটার অনুবন্ধী না? দেখো তো, CH3COOH এর অনুবন্ধী না এটা CH3COO- টা? তাহলে আমরা একটু আগে একটা সূত্র শিখছি না, দেখো তো, যে K × KB আমার 10⁻14 হবে। তাহলে CH3COOH এর কে যদি এটা হয়, তাহলে CH3COO- এর KB মানে এই বিক্রিয়ার জন্য যেটা কেসি সেটা কত হবে? 10⁻14 বাই 1.8 × 10⁻5, এই বিক্রিয়ার কেসি এর মান, 2 এর কেসি এর মান। আরো বুঝতে অসুবিধা হলে এবার বল। ক্লিয়ার না হলে বলো, কনফিউশন থাকলে। কেসির K ব্যাপারটা × KB মানে সূত্রটা আমরা শুরুতেই লিখছিলাম, মনে আছে? যে দুইটা হ্যাঁ। অনুবন্ধী অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে গুণফল 10⁻14। এখন দেখো, CH3COOH যদি একটা অ্যাসিড হয়, তাহলে CH3COO- ডেফিনিটলি একটা ক্ষার হবে। এটা প্রোটন বাদ দিলে এটা থাকে, তাই তো? তাহলে এইটার কে যা, তাহলে এইটার কেবি হবে 10⁻14 ডিভাইডেড বাই এই কে এটা, যেটা আমি এখানে লিখছি। আর এই বিক্রিয়ার জন্য এই কেবিটাই হয়ে যাচ্ছে তোমার কেসি। মানে এই বিক্রিয়া যেটা কেসি সেটা অরিজিনালি তোমার CH3COO- এর কেবিটা, কারণ দেখো এখানে ক্ষার বিক্রিয়া করছে। এইবার বলো ডান সাইড কি হবে? x/0.2 এর হোল স্কয়ার
divided 0.01 by 0.2. এখান থেকে আমরা x এর মান একটা কিছু পাইলাম। এখন বলো আমার POH কত হবে? Minus log of x তারপর divided OH মাইনাস এর ঘনমাত্রা তাহলে মাইনাস লগ অফ x ডিভাইডেড বাই 0.2. এই যে OH মাইনাস এর সাম্যাবস্থা OH মাইনাস এর ঘনমাত্রা কত? x বাই 0.2 এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, একটু আমার আঙ্গুলটা নোটিস করো। তাহলে আমার POH কত হবে? নেগেটিভ লগ অফ x বাই 0.2। এটা 14 দিয়ে বিয়োগ দিলে PH চলে আসবে। অ্যানসার তো ওর খাতায় বেরই করা আছে, মানে আমাদের গ্রুপে ছবি দেওয়াই আছে। যদিও ক্যালকুলেশন ভুল না করে, মনে হয় করে নাই, অ্যানসার ঠিক আছে মনে হয়। যদিও ক্যালকুলেশন ভুল না করে তাহলে অ্যানসার যেটা করছে ওইটাই ঠিক। বা এইভাবে করলে তোমরা নিজেরাই পেয়ে যাও। আশা করি ওইটাই আসবে। অঙ্কটা টাফ ছিল অনেক, কিন্তু একটা অঙ্ক করতে যে তোমাদের অনেকগুলো বেসিক একসাথে আমি তৈরি করে দিতে পারলাম। ধরো কে কেবি কোনটা কিভাবে মিন করে, আর যখন বাফার হবে না, ইন কেস যদি কখনো এমন অঙ্ক পাও, এই অঙ্ক বোর্ডে আসছে কিন্তু বোর্ডে ওরা পিএইচ বের করতে বলে না, বোর্ডে ওরা থিওরি চাইছিল, এই জন্য বেঁচে গেছিল। এটা 2018 সালের বোর্ড কোশ্চেন। অ্যাসিড আর ক্ষারের ঘনমাত্রা সমান করে দিছিল, সমান করে দিয়ে বলছে এবার অল্প পরিমাণ H+ যোগ করলে 18 বা 19-এ, সম্ভবত 19-এ। টেস্ট পেপার যাদের ভালো মতো সলভ করা থাকে ওরা বলতে পারবে। আমি তো বোর্ড পরীক্ষার পরে একবার কোশ্চেনটা দেখি। তো ওরা করছিল কি, অ্যাসিড হচ্ছে ক্ষারের মোল সংখ্যা বেশি করে দিছিল। কেউ বলতে পারবা কোন সালের বোর্ড কোশ্চেন? টেস্ট পেপার করার অবস্থাটা একটু দেখি। যে একবারই আসছিল বোর্ডে যে দুর্বল অ্যাসিড হচ্ছে ক্ষারের মোল সংখ্যা বেশি ছিল। কারো মনে আছে এটা কোন সালের বোর্ড কোশ্চেন? ঢাকা বোর্ড, মানে অল বোর্ডে আসছে। সো রিসেন্ট 19 বা 18। না, আমাদের টেস্ট পেপারটা আরেকটু করা উচিত। এগুলো যদি রেগুলার বেসিসে করা থাকতো হয়তো মার্চ মাসে জিজ্ঞাসা করলে পারতা, এখন অনেকদিন নাই। তো আমার মনে হয়েছিল কেউ একজন মনে থাকে। একবার একটু উল্টাই দেখো আজকে ক্লাস শেষ হইলে। তো একটা বোর্ডেই আসছিল বুঝছো রিসেন্ট, যে অ্যাসিড হচ্ছে ক্ষারের মোল সংখ্যা বেশি দিয়ে এবার বলছিল যে এই দ্রবণে সামান্য পরিমাণ H+ যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। জাস্ট ব্যাখ্যা চাইছিল। সো বাফার হবে না, সো পিএইচ এর পরিবর্তন হবে, ওইটাই ছিল অ্যান্সার। কিন্তু এটা যদি তোমাদের বলতো যে পিএইচ বের করো, তাহলে কিন্তু এইভাবে করা ছাড়া আর কোনো গতি ছিল না ওই কোশ্চেনটাতে। এই কারণে কি আমি সবগুলো প্যাটার্ন একটু করায় রাখতে চাচ্ছি, অ্যাডমিশনেরও হেল্প হইলো। ইন কেস ইন্টারের কোশ্চেন যদি খুব টাফ হয়ে যায় তাহলে তোমরা আটকাবা না। এখন বলো এই অঙ্কটা তার কোনো কনফিউশন আছে কিনা? এইটাই সবচেয়ে টাফেস্ট ম্যাথ, এরপর এগুলো ইজি হবে, মানে মুখে মুখে হয়ে যাবে। দাদা ওই কে কেসির ওই কথাটা আরেকবার একটু বলবেন? অবশ্যই তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমি কোনটাই সেটা আমি বলি। দেখো এই বিক্রিয়াটার কেসি, তাহলে এটা তুমি ভুলে যাও, ভুলে যে তুমি এখানে লেখো এই বিক্রিয়ার কেসি। তাহলে কেসি ইকুয়াল টু এতটুকু, এটুকু কোনো সমস্যা আছে কিনা বল? না দাদা নাই। তাহলে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে আমি কেসি এর মানটা কেমনে পাবো, তাই তো? তাহলে দেখো ইনি কে, ইনি হচ্ছে CH3COO-। তাহলে এই বিক্রিয়ার কেসিটা হবে CH3COO- এর বিয়োজন মাত্রা। দেখো ইনি আদ্র বিশ্লেষিত হয়েছে, তাহলে এই বিক্রিয়ার কেসিটা হবে CH3COO- এর বিয়োজন মাত্রা। এখন একটা জিনিস দেখো, আমাদের সূত্র বলতেছে CH3COOH এর বিয়োজন মাত্রা ইনটু CH3COO- এর বিয়োজন মাত্রা, এই দুইটার গুণফল হবে 1 × 10⁻⁴। কে আর কেবি আমি উঠাই দিলাম, একেবারে বাংলা কথাই নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের সূত্র, বুঝছো? এইটার বিয়োজন মাত্রা ইনটু এইটার বিয়োজন মাত্রা, এই দুইটার গুণফল হবে 10⁻⁴। এখন আমার লাগবে হচ্ছে এইটা, ঠিক আছে? এখন আমার লাগবে হচ্ছে এইটা, এইটার মান তো আমার দেওয়া আছে না, 1.8 × 10⁻⁵। তাহলে এই মানটা এখন কি আমরা লিখতে পারি না 10⁻⁴ ডিভাইডেড বাই 1.8 × 10⁻⁵, যেটা আমি একটু আগে লিখছিলাম। এবার কি ক্লিয়ার? জি দাদা। ওকে, থ্যাংক ইউ। দাদা সাম্যাবস্থা এই CH 0.01 বা 0.02 হবে না? বুঝি নাই। মানে সাম্যাবস্থায় মানে 0 আংশিক ওই মানে মোল ভগ্নাংশে যেখানে লিখছিলেন যে 0.01 বাই 0.2, এটা 0.02 হবে না? কেন 100 আর 100 200 না? আয়তন 100 নিছিলাম না 10 নিছিলাম? 100 নিছিলাম না? এটা তো তুমি ভি দিয়ে ভাগ দিচ্ছ।
এটা তো তুমি ভি দিয়ে ভাগ দিচ্ছ, তাই না? ভি এর মানটা লিটারে নিলে যা আসে 200 তো নিছিলাম, 200 ছিল না, আমি তো ছবিটা মুছে দিলাম। ঠিক আছে দাদা। ঠিক আছে আমারটা? আচ্ছা দাদা। ঠিক তো থাকার দাদা কথা। এখানে ওই মানে অ্যাসিটেট আয়নটা তো দাদা আসলে ক্ষার মানে কেবি, তাই না? হ্যাঁ, মানে C3 এটা তো ক্ষার, এ যদি অ্যাসিড হয় এ তো ডেফিনেটলি ক্ষার। আমি এই কারণে অ্যাসিড আর ক্ষার তুলেই দিলাম, এখানে উদাহরণটা দেখ, অ্যাসিড আর ক্ষার আমি তুলেই দিলাম, সরাসরি আমি বসাইলাম যাতে তোমাদের বুঝতে একেবারে কোনো প্রবলেম না থাকে। তাতেও তো দেখো আমার 10⁻⁻14 বাই ওইটাই আসতেছে, আলটিমেট ওইটাই আসবে আর। ওকে, বুঝলাম তাহলে। হ্যাঁ, পুরোটা স্ক্রিনশট নিছিলা? ধরে নিচ্ছি নিছো, না থাকো না স্ক্রিনশটে তো দরকারই নেই, ও তো গ্রুপে ছবি দিস, স্ক্রিনশট না নিলেও কিছু যায় আসে। এখানে একটু সংক্ষেপে করা আছে, মানে আমি জাস্ট ডিটেইলসে করছি। বাট গুহ স্যারের বইয়ে সলভ দেখো না, ওইটা এমন ভাবে করছে আমারই বুঝতে কষ্ট হয়, তোমাদের আর কি দোষ দিব। ওকে, এবার মুখে মুখে অ্যান্সার বলবা, অ্যান্সার ঠিক হয়ে গেলে আর দরকার নেই, ঠিক আছে? এবার আর অঙ্কগুলো আমি ছোট ছোট দিব, 1 মিনিট 1.5 মিনিট করে টাইম, এর মধ্যে অ্যান্সার বলতে হবে। কে এর মান আর আমি দিলাম না, হ্যাঁ আচ্ছা দিয়ে যাই। কে এর মান সবসময় একই থাকবে, আমি অ্যাসিডের নাম আর চেঞ্জ করতেছি না। তাড়াতাড়ি আয়তন দিইনি, আয়তন 100 ধরে নাও, ওটা আয়তন লাগবে না, তাও আমি আয়তন দিয়ে দিলাম 100 ml। একটু ফাস্ট করবেন। এটা 1 গ্রাম লিখছি, হ্যাঁ জিএম, অন্য কিছু ভাইবো না। 1 গ্রাম CH3COOH, আর কোশ্চেন করছি CH3COON এর ভর কত হলে pH = 4 হবে। জিরো পয়েন্ট 246। আরো কয়েকজন করো, যদি সবার অ্যান্সার ঠিক থাকে। মনে হচ্ছে হয়েছে, ঠিক আছে, আমারও এরকমই মনে পড়ে। যদি অন্য কোনো অ্যান্সার না আসে তাহলে এটাই ঠিক। আর কারো আসছে? দাদা 0.24600। ঠিক আছে, তার মানে ঠিক আছে, আর লাগবে না, গ্রুপেও দেওয়ার দরকার নেই, আমি এখানে বলে দিচ্ছি। তাহলে দেখো, আমার সূত্র তো সবাই জানো, পিএইচ। আমি তোমাদের বলছিলাম না যে কিছু কিছু অঙ্কে আমরা যদি ঘনমাত্রার সূত্র ব্যবহার না করি, মূল সংখ্যার সূত্র ব্যবহার করি, তাহলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হয়। এই ধরনের অঙ্কগুলোতে এখানে আমার সরাসরি মূল সংখ্যা বলে দিচ্ছে। দেখো পিএইচ হচ্ছে আমার 4 বলে দেওয়া আছে, পিকে ক্যালকুলেট করো 4.744 আসার কথা, এটাই আসে না? একটু বলবো, আমি তো মুখস্থ বসাইলাম। হ্যাঁ দাদা 4.744। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসো, এন অফ সল্ট, মূল সংখ্যা, ভর দেওয়া আছে, তাহলে ভর দেওয়া থাকলে মূল সংখ্যা কেমনে পাবো? আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে। CH3COON এর ভর জানি না, এটা মনে করো W, এটা আণবিক ভর হিসাব করো 82 চলে আসবে, ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড, অ্যাসিডের ভর দেওয়া আছে 1, আণবিক ভর হিসাব করো 60 চলে আসবে। W এর মানটা বের করলে যা আসে 0.247 না, যা বললাম ক্যালকুলেশন, যেহেতু দুইজনে একই আসছে বা অনেকের একই আসছে, তার মানে ক্যালকুলেশন ঠিক আছে। কারো বুঝতে অসুবিধা হলে বলো।
দাদা এখানে হচ্ছে আপনার এই যে 1 গ্রাম এটা হচ্ছে আপনার অ্যাসিড না, মানে 1 গ্রাম তো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে দাদা এখানে আপনার ওই মানে মানে ওই তাহলে মানে এখানে 1/60 এর থেকে W/82 বিয়োগ করা উচিত না? মানে অতিরিক্ত মানে অ্যাসিড তুমি একটু অতিরিক্ত ভালো অ্যাসিডের মতো বোঝো, বিয়োগের ব্যাপারটা কখন আসবে বুঝতে পারছি। মাইক অফ করে ফেলো, লাগবে না। বিয়োগের ব্যাপারটা কখন আসবে দেখো, সব অঙ্কে বিয়োগ করতে যেও না। এটা যদি CH3COO না হয় NaOH হইতো, এই দুইটা বিক্রিয়া করতো, তারপরে লবণ তৈরি হইতো, তখন আমরা বিয়োগ করতাম। কিন্তু যখন আমাকে সরাসরি এটা লবণ দিয়ে দিচ্ছে, বুঝছো, মানে আমার তুমি নরমালি যে কোনো অঙ্ক, এটা শুধু এই অঙ্কের জন্য বলতেছি না, যে কোনো অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলো যখন করবা, তুমি ফার্স্টে মনে মনে সূত্রটা একবার মাথায় নিবে, এরপর চিন্তা করবো সূত্রের ডাটাগুলো আমার সরাসরি দেওয়া আছে। এখানে খেয়াল করো, আমার লবণের অ্যামাউন্ট সরাসরি দেওয়া আছে, মানে বের করতে হবে, অ্যাসিডের অ্যামাউন্ট আমার সরাসরি দেওয়া আছে, এখানে আমার কোনো বিয়োগের ব্যাপার স্যাপার নেই। কিন্তু আগের অঙ্কটাতে আমরা বিয়োগ কেন করছিলাম, ওইখানে কিন্তু আমার লবণ ছিলই না, ওইখানে আমার ছিল NaOH, মানে একটা ক্ষার ছিল। বাফার দ্রবণে দেখো তো কোথাও তোমার ক্ষারের জন্য কোনো ডাটা আছে কিনা, ডেফিনেটলি নাই, অম্লীয় বাফারে তো থাকবে না। তো ওই অঙ্কে আমরা কি করছিলাম, এই দুইটা বিক্রিয়া করাইছিলাম, বিক্রিয়া করায় ফার্স্টে লবণের পরিমাণ বের করছিলাম, দেন অ্যাসিডের পরিমাণ আসছিল দুইটা বিয়োগফল। দুইটার বিয়োগফল কেন, কারণ আমার অ্যাসিড হচ্ছে কতটুকু অবশিষ্ট আছে। তুমি নর্মাল প্র্যাকটিক্যালি চিন্তা করো, তোমার একটা পাত্র আছে, যে পাত্রে অ্যাসিড আছে, এই পাত্রের মধ্যে তুমি যদি লবণ না, তাহলে সরাসরি ওইটা বাফার হয়ে যাচ্ছে, ওইটা নিয়ে তোমার কোনো হিসাব নিকাশের দরকার নেই, সরাসরি তখন তুমি বাফারের মধ্যে মান বসাবো। কিন্তু এটার মধ্যে তুমি যদি লবণ না নিয়ে অ্যাসিড নাও, তাহলে কি হবে, ওই অ্যাসিড লবণ না নিয়ে ক্ষার নাও, তাহলে কি হবে, ওই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পর তোমার একটা মানে কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হবে, যেখানে পুনরায় লবণ তৈরি হবে আর অবশিষ্ট কিছু অ্যাসিড থেকে যাবে। তাহলে বাফারটাই তখন কি থাকতেছে, ওই পাত্রে তখন কি থাকতেছে, পাত্রে লবণ থাকতেছে, তখন ওই লবণের মান এখানে বসাই, আর পাত্রে কিছু অ্যাসিড বিক্রিয়া করার পর অবশিষ্ট থেকে যাচ্ছে, অবশিষ্ট অ্যাসিডের মান এখানে বসাই, তখন আমরা বিয়োগ দিয়ে। বিয়োগের ব্যাপারটা বুঝছো? জি দাদা বুঝছি যে এখানে হচ্ছে আপনার এই অ্যাসিডটা অতিরিক্ত থেকেই গেছে 1 গ্রাম, মানে আছেই 1 গ্রাম অ্যাসিড আর বাকিটা লবণ। বুঝছি। মানে এখানে আমার সরাসরি অতিরিক্ত প্রতিরিক্ত ব্যাপার না, এখানে সরাসরি আমার অ্যাসিড আর লবণই দিচ্ছে, বুঝছো, জি দাদা এখানে আমার বুঝছি। সরাসরি অ্যাসিড আর লবণই দাও। আর এমন যদি হয়তো যে অ্যাসিডের সাথে অন্য কিছু দাও, তখন তোমাকে এজ ইউজুয়াল আমাকে ক্যালকুলেট করে লবণ কতটুকু হইলো সেটা বের করতে হবে, অ্যাসিড কতটুকু আছে সেটা বের করতে হবে, তখন আমরা বিয়োগ করি। আরো তো একটা প্র্যাকটিস করো বা করবো আমরা সামনে, আশা করি আরো ক্লিয়ার। আচ্ছা, স্ক্রিনশট নেওয়া থাকলে নাও, তাহলে ওকে, তাহলে আমাদের এইটা শেষ হইলো। লাস্ট, আজকের লাস্ট টপিক। ও, কারে জিজ্ঞেস করি, শ্রমিককেই করি। শ্রমিক সাহা আসো না? শ্রমিক আসো? আচ্ছা, নাই, স্পিকারের প্রবলেম একটু আগেও তো ছিল, আরে ধরবো। লাবিবু তো আজকে নাই, দ্রুত হিসাব বসে। রেনেসা আসো? জি ভাইয়া। আচ্ছা, রক্ত অম্লীয় বাফার না ক্ষারীয় বাফার? ক্ষারীয় বাফার। শিওর? ভাইয়া এটা নিয়ে একটু কনফিউশন আছে, মানে এক জায়গায় এক তাও এক ভালো, রকম লেখা। আচ্ছা তাও ভালো, কনফিউশন থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, প্রথমে বলো রক্তের বাফার সিস্টেমটা অ্যাসিড কে আর লবণ, তাহলে এইটুকু বলো। কার্বনিক অ্যাসিড আর বাইকার্বনেট। তাহলে এটা অম্লীয় বাফার না ক্ষারীয় বাফার? কার্বনিক অ্যাসিড থাকার কারণে মনে হয় যে এটা অম্লীয় আরে বাফার, বাবা, কিন্তু মনে হয় কি করে, ওইটা পরে, তুমি খালি আমারে বলো যে এটা পিএইচ কার্বনিক 7 এর অ্যাসিড আর চেয়ে বেশি ওইটা হবে। পরে, ওইটা পরে। তুমি আমাকে বলো কার্বনিক অ্যাসিড আর বাইকার্বনেট, তাহলে এটা কি বাফার? অম্লীয় বাফার। ফাইন, কিন্তু এটা পিএইচ 7 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে এটা ক্ষারীয় বাফার, তাই তো? কনফিউশনটা তো এইখানে, তাই তো? জি। তাহলে তোমাদের আমি নেক্সট একটা কোশ্চেন দিই, এই কোশ্চেনটা আমাকে নেক্সট ক্লাসের আগে যদি পারো সলভ দিও,
রক্ত অম্লীয় বাফার হওয়া সত্ত্বেও পিএইচ এর মান 7 এর চেয়ে বেশি কেন? কেউ না পারলে আমি দিয়ে দিব। বাট অনেকের তো অনেক বই আছে, একটু ঘাটাঘাটি করো, একটু বইটা উল্টাও, বাসায় তো এখনো অত প্রেসার আসে নাই। এই কোশ্চেনটা ওপেন, হ্যাঁ, গ্রুপে দেওয়া দরকার নেই, পার্সোনালি দিও, আর গ্রুপে দিলে অনেক জ্যাম বেঁধে যায়। এই কোশ্চেনটা তোমাদের এমনি থাকলো জাস্ট ফর জানার জন্য, রক্ত একটা অম্লীয় বাফার হওয়া সত্ত্বেও এর পিএইচ 7 এর চেয়ে বেশি কেন? ওকে রেনেসা, থ্যাংক ইউ, মাইক্রোফোন অফ করতে পারো। এবার তোমাদের সবার উদ্দেশ্যে আমার একটা কোশ্চেন, এটা মোটামুটি এখন একেবারে পুরো বাস্তবসম্মত কোশ্চেন। আর করোনার ফলে আমরা যে, এটা অনেকেই শুনে থাকতে পারো, কম বেশি তো অনেকেই পেপার বা খবর টবর দেখো, করোনার ফলে একটা বড় প্রবলেম হচ্ছে এই যে আমাদের ব্লাড ক্লট করে, রক্ত জমাট বেঁধে যায়। এই রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে তোমার ফুসফুসে বা ফুসফুস তো না, লাংস, হার্টে এনাফ রক্ত পৌঁছে যেতে পারে না। এটা হচ্ছে হার্ট অ্যাটাকের মূল কারণ। অনেকের লাংস কলাপস করতেছে, এটা মারা যাওয়ার পিছনে মূল কারণ। কোশ্চেনটা হচ্ছে এই রক্তটা জমাট বাঁধে কেন, কেউ বলতে পারবা? বা আরো একটু স্পেসিফাই করে দিই, এই রক্ত জমাট বাঁধার সাথে পিএইচ এর মানের একটা সম্পর্ক আছে, এটা কি কেউ জানো? কোন আর্টিকেলে পড়ছো বা কখনো নিজের মনের মধ্যে কোন কোন কোশ্চেন আছে কিনা, আসছে কিনা? অথবা আমি তোমাদের আরো ইজি করে দিই, আরো বাস্তব করে দিই। আমাদের মোটামুটি সবাই কম বেশি শুনে থাকবে যে করোনার ফলে লেবু খাওয়ার পরিমাণ বাড়াই দিতে বলা হচ্ছে, বা লেবু, কারো মতে তোমার লবণ পানি, কারো মতে হচ্ছে লেবু বা লবণ পানি, এই দুইটাই, গরম পানির হিসাবটা আলাদা, বা লেবু বা লবণ পানি, এই দুইটার কথাই বেশি বলা হচ্ছে। এটাতে সুবিধা কি? স্যার পিএইচ এর মান 7 এর বেশি হলে রক্ত জমাট বেঁধে যায়। পিএইচ এর মান তো রক্তের পিএইচ তো এমনি 7 এর বেশি, 7.4, তাহলে তো আমরা এমনি সব মরে যাইতাম, মানে যদি 7 এর বেশি হইতো। হ্যাঁ, পিএইচ এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা বলতে পারবা? ঠিক দিকেই আগাচ্ছ। পিএইচ এর মান রক্ত জমাট বাঁধে, পিএইচ এর মান মানে ওখানে যদি বাফার ক্রিয়াটা স্টপ হয়ে যায় তাহলে রক্ত জমাট বেঁধে যায়। কখন স্টপ হতে পারে? বেশি পরিমাণ যদি ক্ষার অথবা অম্ল প্রবেশ করানো হয়। হ্যাঁ, আর বেশি পরিমাণ যদি ভাইরাস বা ক্ষার ব্যাকটেরিয়া অথবা অম্ল যদি প্রবেশ করা হয়। আর আগে করোনার বলো, উপরে বেশি পরিমাণ ক্ষার প্রবেশ করালে না বেশি পরিমাণ অ্যাসিড প্রবেশ করালে, সেটা বলো। শক্তিশালী যেটা সেটা যদি বেশি প্লাস পরিমাণে বা ওএইচ মাইনাস যদি বেশি প্রবেশ করানো হয়, সেটা পরিমাণে। আর কোনো ব্যাখ্যা? ক্ষার প্রবেশ করালে না স্যার, লেবুতে কি থাকে? অ্যাসিড। লেবুতে এইচ প্লাস থাকে। তবে রক্তটা কি হয়ে যাচ্ছে? অ্যাসিড, মানে রক্তটা না, মানে লেবু খাওয়ার আগে রক্তটা কি স্টেজে থাকতেছে? আমরা অ্যাসিড খাচ্ছি, কথার কথা বলছো, তাহলে লেবু খাওয়ার আগে রক্তটা কি স্টেজে থাকতেছে? খারি, হালকা খারি, কিছুটা ক্ষারীয়, মানে অ্যালকালাইন স্টেজ বা ক্ষারীয় স্টেজ। আমরা অ্যাসিড খেয়ে ওইটাকে প্রশমিত করার ট্রাই করতেছি। নরমাল যদি আমরা কেমিস্ট্রির ব্যাখ্যায় যাই, তাহলে ব্যাখ্যাটা এরকম দাঁড়ায় না? তাই তো, যদি একেবারে আমরা বেসিক কেমিস্ট্রির ব্যাখ্যা যাই, অত মেডিকেলীয় ব্যাখ্যায় না যাই, ঠিক আছে, আসল ব্যাপারটা অনেকটা তাই। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে রক্ত জমাট বাঁধার কারণ বেসিক্যালি যেটা বলছো ওইটাই, পিএইচ। পিএইচ এর মানে ফ্লাকচুয়েশন। পিএইচ এর মান যদি হঠাৎ করে খুব দ্রুত ফ্লাকচুয়েট করে, ওইটাই হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধার সবচেয়ে বড় কারণ। সো এই কারণে আমাদের এমন, মানে বাফার সিস্টেমটা যদি নিজে নিজে অ্যাক্টিভ না হয়, তাহলে ওইটাকে জোর করে অ্যাক্টিভ করানোর জন্য আমাদের রেগুলার বেসিসে, যেটাকে আমরা বলি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেলে ইলেকট্রোলাইট ব্যালেন্স করা, এইটার জন্য বলা হচ্ছে যে লেবুটা বেশি খাওয়া, লবণ পানি বেশি নাও। লবণ পানিটা বেশি নেওয়ার কারণ হচ্ছে ওটা হচ্ছে অটোমেটিক্যালি তোমার ইলেকট্রোলাইট সিস্টেমটা ইমব্যালেন্স থাকলে ওটা আস্তে আস্তে ব্যালেন্স হবে। তবে ব্যাপার আছে, সবার ক্ষেত্রে সব নিয়ম খাটবে না। যেমন ধরো যার হাই ব্লাড প্রেশার, তারে যদি তুমি লবণ বেশি দাও, লবণ বেশি খায়, তার জন্য আবার ঝামেলা। তাহলে তার যেহেতু হাই ব্লাড প্রেশার, তার মানে তার পটাশিয়ামের আছে, ঘাটতি আছে। তো তাকে তোমার মানে সরি তার পটাশিয়াম মানে তাকে লবণ পানি মানে কি সোডিয়াম প্লাস বেশি দিচ্ছ,
তার মানে অলরেডি তার পটাশিয়ামের ঘাটতি, তুমি সোডিয়াম প্লাস আরো বাড়ায় আরো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বাড়ায় দিচ্ছ, ঠিক আছে? সো তার বেলায় আবার খাটবে না। কিন্তু যদি নরমালি তার লো ব্লাড প্রেশার হয় তাহলে আবার উল্টা, তাহলে তার জন্য হচ্ছে লবণ পানি যত বেশি খাবে তত বেটার। তার কারণ তার সোডিয়াম প্লাসের ঘাটতি বা তার পটাশিয়াম প্লাস বেশি হয়ে গেছে লো ব্লাড প্রেশার মানে। সো তুমি যত সোডিয়াম প্লাস বেশি দিবা মানে লবণ পানি বেশি খাবা, তত তার হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা আস্তে আস্তে ব্যালেন্সে আসবে। যাকে আমি ইসে বেশি বলে ফেললাম, আপাতত আবার পড়ায় ব্যাক করি। আচ্ছা, এইটা হচ্ছে আমার মানে স্পেসিফিক পরীক্ষার জন্য না, এটা আমি জাস্ট তোমাদের জানার জন্য। আমার পরীক্ষার জন্য কোশ্চেন যেটা পরীক্ষায় বেশি আসে সেটা হচ্ছে রক্তের বাফার ক্রিয়া ব্যাখ্যা করো। এটা হচ্ছে আমার পরীক্ষার কোশ্চেন। এটা মাঝে দেয়, অনেক সময় 2 মার্কেও দিতে পারে। এটা হচ্ছে আমার পরীক্ষার জন্য রক্তের বাফার ক্রিয়া ব্যাখ্যা করো। তোমাদের কিচ্ছু করতে হবে না, আমরা একটু আগে যে ব্যাখ্যাটা লিখছি বুঝছো, ওই ব্যাখ্যাটা CH3COO- ওইটাকে রিপ্লেস করে দিবা এই CO3- দিয়ে, আর ওইটা যে CH3COOH ওইটাকে রিপ্লেস করে দিবা H2CO3। এইটুক করে দিলে রক্তের বাফার ক্রিয়া হয়ে যাবে। খালি আমার লবণটা চেঞ্জ হবে, অ্যাসিডটা চেঞ্জ হবে, বাকি সব ব্যাখ্যা একই থাকে। তো কষ্ট করে রক্তের জন্য আলাদা করে তোমার পড়ার দরকার নেই, জাস্ট এই অ্যাসিড আর লবণ আর অ্যাসিডটা নাম দুইটা খালি চেঞ্জ হবে, আর সব হুবহু সেম থাকে। অর্থাৎ বাফার ক্রিয়ার কৌশল আমরা যেভাবে ব্যাখ্যা করছি রক্তেরটা আমরা হুবহু সেভাবে ব্যাখ্যা করব। আর একটু মুখস্থ রাখো, রক্তের পিএইচ এর মান 7.4, রেঞ্জ বললে 7.35 থেকে 7.45, আর এক্সাক্ট বললে 7.4। ঠিক আছে, এই কোশ্চেনটা যদি পাও কেউ একটু বের করো। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি রক্ত শেষ, উল্লীয় বাফার শেষ, তাহলে লাস্ট একটা ম্যাথ, এটা করলে আমার বাফারের যত প্যারা আছে সব কমপ্লিট হয়। বুঝলাম? হ্যাঁ, লাস্ট একটা ম্যাথ আমাদের। একটা বাফার দ্রবণ, হ্যাঁ অলরেডি আমার একটা বাফার, এটা একটা বাফার দ্রবণ। এই বাফার দ্রবণে তোমার 0.01 মোল CH3COOH আছে আর 0.001 মোল CH3COONA আছে। এই বাফার দ্রবণে তুমি যদি 0.0001 মোল HCl অবলিক 0.001 মোল NaOH, তবে নতুন পিএইচ কত হবে বা পিএইচ এর কত চেঞ্জ হবে, তবে পিএইচ এর কত পরিবর্তন হবে। এর মান যা ছিল তাই। কোশ্চেনটা আমি ডিটেইলসে লিখলে ভালো করতাম, অত টাইম নেই অ্যাকচুয়ালি, আর বোর্ডে পসিবলও না। তোমাদের কোশ্চেনটা বুঝাই, এটুক ভুলে যাও। আমার একটা বাফার, যে বাফারে এই দুইটা অলরেডি আছে, এটা 0.01 করে। হ্যাঁ, আমার একটা বাফার, যে বাফারে অলরেডি এই দুইটা এই অ্যাসিড আর এই লবণ আছে। আয়তন দিলাম না, আয়তন আমার কোনো কাজে লাগে না। এই বাফারে তুমি প্রথমে যোগ করো, ঠিক আছে, এইটুক ভুলে যাও। জাস্ট এই পাত্রটার নিচে যা দেখতে পাচ্ছ এইটুক হচ্ছে আমার এই পাত্রে এখন আছে। ওকে, দেন এই পাত্রের মধ্যে আমি ফার্স্টে এই পরিমাণ HCl যোগ করব। যোগ করলে আমার পিএইচ এর কত পরিবর্তন হবে সেটা আমার বের করতে হবে। কেউ একজন আমাকে ইনিশিয়াল পিএইচটা বের করে দাও, বলতে পারো ইনিশিয়াল পিএইচ কত, অর্থাৎ HCl যোগ করার আগে। তাড়াতাড়ি। অর্থাৎ এই পাত্রে এখন যেটুকু আছে এই অবস্থায় এর পিএইচ কত? 3.7447। কেন? আমি কিন্তু এটা 0.01 লিখিস। স্যার 4.856। এত কঠিন মান কেমনে আসতেছে? এত নরমাল জিনিস নোটিস করো। এটা
পিকে 4.744 না, এইটাই পিএইচ হবে না? মানে এই দুটো তো সমান নিছি, তাহলে log 1 মানে কত? 0 না? log of জি দাদা ওইটা salt by pH হবে acid, এটা তো 4.7 সমান নিছি, এটাই পিএইচ হবে পিকে, এটাই জানতে চাচ্ছি। দাদা ওটা কি 0.01 ওই CH3 COON? 0.01, একটা পয়েন্টটা কি বোঝা যাচ্ছে না? সরি, মানে আমার জিজ্ঞেস করতে পারতো তো, মুখে একবার বলছি। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, তাহলে এতটুকু তো ক্লিয়ার, এটার পিএইচ এত, তাই তো? এখন আসো, HCl যোগ করার পরে কি হবে দেখো। HCl যোগ করার পরে এই HClটা কার সাথে যুক্ত হবে? অ্যাসিডের সাথে না লবণের সাথে? এই যে HClটা এখানে যোগ করলাম, HClটা এই দুইটার মধ্যে কার সাথে যুক্ত হবে? লবণের সাথে। যুক্ত হওয়ার পর কি হবে? CH3COOH আর হচ্ছে Na+Cl-। ওটা বাদ দিন, মানে এটা লবণের সাথে যুক্ত হওয়ার পর CH3COOH ফর্ম করবে, তাই তো? তাহলে আমি আমি কি বলতে পারি আমার নতুন, খেয়াল করো, এটা কি দেখা যায়? হ্যাঁ আসে। তুমি Na কে ভুলে যাও, N এর কোনো কাজ নেই। আমি এটার মধ্যে যদি HCl যোগ করি তাহলে কি হচ্ছে দেখো, Cl কেও ভুলে যাও, Cl এরও কোনো কাজ নেই। তাহলে আমি যদি এটার মধ্যে H+ যোগ করি তাহলে CH3COO- H+ এর সাথে যুক্ত হয়ে CH3COOH ফর্ম করতেছে না? ক্লিয়ার? তাহলে দেখো আমার অ্যাসিড ছিল ফার্স্টে 0.01, আর এই 0.0001 এই পরিমাণ লবণের সাথে যুক্ত হয়ে আমার নতুন করে দেখো আমি H+ নিছি কত? 0.0001, তাহলে এটা বিক্রিয়া করবে 0.0001 মোল লবণের সাথে, অ্যাসিড তৈরি করলে হবে কত? 0.0001। তাহলে আমার অ্যাসিডের পরিমাণ এতটুকু বেড়ে যাচ্ছে আর লবণের পরিমাণ এতটুকু কমে যাচ্ছে। এখন ক্যালকুলেট করো যে আমার নতুন পিএইচ কত। দাদা সেকেন্ড স্টেপটা একটু আরেকবার একটু বলেন, ওটা একটু বুঝতে পারিনি। মার্কারটা নোটিস করো, মার্কারটা নোটিস করো, আমি এই পরিমাণ অ্যাসিড নিছি, ঠিক আছে? ওইটাকে HCl না লিখে H+ লিখলে কি কোনো সমস্যা হবে? আগে এটা বলবো। না দাদা হবে না, জানা কথা। তাহলে এই H+ টা কার সাথে যুক্ত হবে? এই দুইটার মধ্যে ওই না সোডিয়াম ইথানয়েট। অ্যাসিড অ্যাসিডের সাথে কখনো যুক্ত হয়? মানে CH3COO- মানে এইটার সাথে, তাই তো? জি দাদা। মার্কার ঠিক জায়গায় আছে? জি দাদা। ওকে ফাইন। তাহলে এই বিক্রিয়াটাই আমি দেখো তো বাম সাইডে লিখছি না? ওকে, এবার আসো, এটার যত মোল সে লবণের তত মোলের সাথে যুক্ত হয়ে তত মোল অ্যাসিড তৈরি করবে। জি দাদা। তাই তো? এখন আসো, তাহলে অ্যাসিড আমার ছিল কত আগে? 0.01, নতুন করে অ্যাসিড তৈরি হলো এত মোল, তাহলে এইটা যোগ করার পর আবার মোট অ্যাসিড কি? এই দুটো যোগ করলে পাবো না? স্যার দাদা ইকুয়েশন কি উল্টাই গেল নাকি? নিচে হবে না প্লাসটা? সরি আমি অ্যাসিডের জায়গায় লবণটা সেটা আগে বলবা। সরি আমি খেয়াল করিনি, লবণের উপরে দিয়ে অ্যাসিডকে নিচে পাঠাই দিচ্ছি, মানে দেবো তাই সেটাই ভুলে গেছি, সরি স্যার। এবার তাহলে দেখো আমার অ্যাসিড আগে ছিল 0.01, অ্যাসিড আগে ছিল 0.01, তার সাথে আমার লবণ যুক্ত হবে তোমার, সরি মানে নতুন করে অ্যাসিড তৈরি হলো 0.0001। এখন আমি এই দুইটা নতুন অ্যাসিড হবে, এই দুইটা যোগফল, আর লবণ আমার এতটুকু বিক্রিয়া করে ফেলছে, ছিল এতটুকু, তাহলে লবণ হবে এই দুইটার বিয়োগফল। এবার হিসাব করো আমার নতুন পিএইচ কত হচ্ছে? দশমিকের পর অ্যাটলিস্ট 5 ঘর পর্যন্ত বইল বা 6 ঘর। 4.736041 4.736041। এবার এই দুইটা বিয়োগ করলে আমার ডিফারেন্স কত আসে?
7.959 10 to the power -3 দশমিকে নিয়ে বলো তো। 0.00 তারপর 7959 7959 মানে 79 পর্যন্ত লিখতে চলে। ঠিক আছে হিসাব? 7959 হ্যাঁ ঠিক আছে, মানে 0.008 বলা যায় আর কি। তাহলে দেখো পার্থক্যটা খুবই ইনসিগনিফিকেন্ট। অর্থাৎ বাফার দ্রবণে আমরা যদি খুব অল্প পরিমাণ অ্যাসিড যোগ করি তাহলে পিএইচ এর যে তেমন কোনো পরিবর্তন হয় না, এটা আমরা এখন দেখো ম্যাথমেটিক্যালি বুঝলাম। ঠিক আছে, খালি আমাকে এইটুক বলো, HCl না হয় এখন যদি এটা NaOH হয় তাহলে এখানে কি চেঞ্জ হবে? এক্ষেত্রে অ্যাসিডের পরিমাণটা কমে যাবে আর সল্টের পরিমাণ বেড়ে যাবে। পরিমাণটা তাহলে দেখো যখন আমরা NaOH যোগ করতেছি তখন সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, লবণে যোগ অ্যাসিডে বিয়োগ, তাতে পিএইচ এর মানটা একটু বেড়ে যাবে। আর চেঞ্জ অনেকটাই সেমই থাকে, 0.008 আসে, এখানে খুব একটা চেঞ্জ হবে না। আচ্ছা দাদা, যদি কে এর ইকুয়েশনে আমি হচ্ছে তোমার মানে এইচ এর চেঞ্জটা, এইচ প্লাস আয়নের চেঞ্জটা বসাই, তাহলে হচ্ছে ওইখান থেকে আমি বের করতে পারবো না? পারবা, বড় হবে, 1.5 পৃষ্ঠা লাগবে, কিন্তু অ্যান্সার শেষ পর্যন্ত একই আসবে, আশা উচিত। খুব বেশি অ্যান্সারে চেঞ্জ হবে না আমার যতদূর মনে হচ্ছে, তাও করে দিই। প্রথম কথা হচ্ছে আমার সিম্পলেস্ট নিয়মটাই বেশি পছন্দ, বুঝছো? আমি মানে বেশি পেঁচাইতে চাই না, সেই হিসেবে এটা মোটামুটি এইভাবে করলেই আমার হয়ে যাচ্ছে। এর ইকুয়েশনের এখন আর বসানোর খুব একটা দরকার নেই, বাট যদি বসাও আমার ধারণা অ্যান্সার শেষ পর্যন্ত সেম আসা উচিত, আলটিমেট সব কাটাকাটি হয়ে যাবে বা যেতে বাধ্য। আচ্ছা, এটাও তোমাদের এক্সট্রা করাইলাম, এটাও কোনো কালে কোনো পরীক্ষায় লাগবে না, তাও আমার করানোর একটা উদ্দেশ্য হচ্ছে এটা তোমার যদি কখনো আসে এই ধরনের প্যাটার্ন, যেটা বাফার দ্রবণ তৈরি করা আছে তার মধ্যে তুমি অল্প পরিমাণ অ্যাসিড অল্প পরিমাণ ক্ষার যোগ করে প্র্যাকটিক্যালি মানে গাণিতিক ভাবে দেখাও যে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। এটা বোর্ডে আসে নাই, বাট এটা তোমরা টেস্ট পেপারে বিভিন্ন কলেজে পাইতে পারো যদি করো। কলেজ করার দরকার নেই, বাট কোন কোন কলেজে এটা আসছে যে একটা বাফার দ্রবণ তৈরি করে দেওয়া আছে, সেই দ্রবণে খুব সামান্য পরিমাণ অ্যাসিড বা খুব সামান্য পরিমাণ ক্ষার যোগ করে দেখাও যে গাণিতিক ভাবে দেখাও যে পিএইচ এর মানে তেমন কোনো পরিবর্তন হয় নাই। তখন এই যে দুইটা পার্থক্য বের করে পার্থক্যের মানটা খুব ইনসিগনিফিকেন্ট এটা দেখাইলেই চলে, মানে এতটুকু যেটা করছে। এটার জন্য তো নতুন একটা আনসার হবে। এই কোশ্চেনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা থাক, এই কোশ্চেনটা দিয়ে নেক্সট রবিবারের ক্লাস যখন আমরা শুরু করব তখন এই কোশ্চেনটা দিয়ে আর এক দফা এই কোশ্চেনটা আমি বুঝাবো। আজকে তো 10টা বেজে গেছে, আজকে আর থাক, আজকে মোটামুটি অনেক মানে বেশি কমপ্লিকেটেড করছি, অনেক মানে কমপ্লিকেটেড না, মানে আজকে এটা একটু ঝামেলা ছিল। ওকে, তাহলে শোনো, তোমাদের নেক্সট কাজ স্ক্রিনের বাইরে গেল না যায়নি, তোমাদের রবিবারের মধ্যে অবশ্যই অবশ্যই সাবমিট করতে হবে পুরান হাজারি। সাবমিট বলতে নিজে করবা, প্রবলেম থাকলে আমাকে বলবা, বাট নিজে অ্যাটলিস্ট করবা। সাবমিট যদি না করো তাহলেও আমার কোনো প্রবলেম নাই। পুরান হাজারি 9 অধ্যায় উদাহরণ প্লাস অনুশীলনী, 10 অধ্যায় শুধু উদাহরণ। ঠিক আছে, এই গেল পুরান হাজারি। এর সাথে নতুন কবিরের অ্যাক্টিভিটিটা করতে হবে, না থাকলে আমি গ্রুপে নতুন কবির পিডিএফ দিয়ে দিব, মানে এই চ্যাপ্টারের জন্য নতুন কবিরের এই যে অ্যাক্টিভিটিটা অর্থাৎ বাফারের অ্যাক্টিভিটিটা, আমার যতদূর মনে পড়ে এটা 4.11, আমি শিওর না 11 বা 10 হবে, বা কারো বইতে 12। বাফারের যে অ্যাক্টিভিটিটা তো আছে আমি শিওর না, আমি পিডিএফ দিয়ে দেবো, অনেকের কবির নাই আমি জানি, কালকের মধ্যে আমি পিডিএফ দিয়ে দিব নতুন কবিরের বাফারের অ্যাক্টিভিটি পার্টটা। আর পুরান হাজারের 9 উদাহরণ অনুশীলনী সব, আর পুরান হাজারি 10 শুধু উদাহরণ। এটা পুরান হাজারি 10 শুধু উদাহরণ, এটা অনুশীলনে আসলে কিছু যায় আসে, অনুশীলনীতে কোনো ভালো ম্যাথ নেই, এতটুকু। এটা অবশ্যই অবশ্যই রবিবারের মধ্যে ক্লিয়ার। আচ্ছা, তোমাদের অনেকের ইসে
পরীক্ষার খাতা দিয়ে দিছি আমি হোয়াটসঅ্যাপে। কয়েকজনের বাকি আছে, মানে দেখা হয়েছে, ওটা জাস্ট ছবি তুলে আমি দিব, ছবি আর তোলার টাইম পাইনি। কালকে বিকালের মধ্যে কেউ যদি খাতা না পাও তাহলে আমার একটু দয়া করে এফবিতে নক, মানে এফবিতে তো না, হোয়াটসঅ্যাপে একটু নক দিও যে খাতা পাইনি, ঠিক আছে? কালকে বিকালের মধ্যে যদি কারো কেউ খাতা না পাও, ওকে? আজকের ক্লাস নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা বলো, অন্য কোনো ব্যাপারে? তাহলে ক্লোজ দিব। ওকে, তাহলে ভালো থাকো, রবিবার 8টায় আবার দেখা হচ্ছে।